আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, যাই হোক রাসেল ভাই, প্রথম কাহিনীটা শুরু করি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গায়, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা। ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে। আচ্ছা। তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে, এখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা। যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না শাখা নদী। আচ্ছা। তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করি। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাসেল। আচ্ছা। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা। যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা। যাই হোক, তো সে যায়, শাখা নদীতে ঢুকে যায়। ঢুকে যেতে থাকে তো দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে। যেহেতু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ব্যানগ্রোভ টাইপের ইগুলো আর কি, গোলপাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে, এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে। ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে। সে আরো ভেতরে যায়। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে। তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে। তো সে সেটা টানা শুরু করে, টানে গোটায় গোটায় একদম তুলে আনে। দেখে প্রচুর মাছ লাফাচ্ছে ওখানে, এবং সে তখন তার ছেলেকে ডাকে। দেখে ছেলে পেছন থেকে আর আসতেছে। আচ্ছা। তার পাটাতনে ছেলে আর আসতেছে। কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিচেছি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতর। বলে আরে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে, এত শক্তি। ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয়, এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তারপরে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নাই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে, এরকম তো মানে জীবাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপ। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে। আচ্ছা। তো সে এর মধ্যে আপনার পেছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 খ্যাস, এরকম একটা শব্দ হচ্ছে।
তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে আপছন্দ করে ফার্স্টে একটা ছিল কুপি টাইপের ছিল, ওটা নিভানো। উনি দেখে ওখানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা। তো প্রথম ওনার মুখের মধ্যে ডাকাত টাকাত কিছু থাকে। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে এরকম। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিদঘুটে টাইপের চেহারা। আচ্ছা। চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত। আচ্ছা। এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। তো ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে। এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে, মানে ওখানে কি করবে আর কি, পুরো হতবিহ্বল হয়েছে সে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে আসতে আসে, এসে দেখে যে ওখানে আবার শোয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ চালে, দেখে কেউ নাই। আচ্ছা। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢোকের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে আমি এক সময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেতে সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে। এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ এখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ, এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে উনার এক পরিচিত বন্ধু ছিল একসময়, ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার একদিন কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শোনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক, ওই দিকে আর যায় না। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয়, যে ওই যে যাকে কাহিনী বলছি, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে এই দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজার নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, এসে হ্যানসেন মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিবে, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পরও এক সময় তার একটু লোভ হয়, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে। সে বলছে যে আমাকে নিয়ে চলো, এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবা, এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয় নাই, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নয়তো তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও এসে। বলে ওই লোককে উনি নিয়ে গেছে, এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে, মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়,
ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝে একটু কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে এইখানে আসছে কি করতে আসছিল, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে কি চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না, আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে, কুপিটা চপ করে নিভে যায়। কুপি জল নামে বেশ বাতাস, উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলা মানুষ উবুড় হয়ে যদি কিছু খায় সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ, বলা যাবে না প্রাণী, বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সে শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, এবং তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছে বালিতে। নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কেউ খুব বিষয়। তো সে আস্তে আস্তে কাছে যায় দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচড়ায় আনে নৌকার কাছে, কোনো মতে সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস অবশ্য দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি তো আর কখন আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি, খাবলানো, মাংস না, এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে, তখন অলরেডি অনেক গভীর মানে রাতের, মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে। সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে ইটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করতো। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পেয়েছিলে, এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। অঞ্চিতা নীলা। জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। ঘটনা বলতে আমি আজকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী বলবো। জি। তো আমরা আগে থাকতাম নারায়ণগঞ্জ, সেখান থেকে ঢাকায় শিফট করি। জি। তো নারায়ণগঞ্জে যে বাসাটা আমরা থাকতাম সেখানে বেশ কিছু ভৌতিক কাহিনী ঘটতে থাকে। তো এই কাহিনী আর ঢাকায় থাকছি, তো দুটো জায়গাতেই মানে সেম প্রবলেম হচ্ছে। তো প্রথমত আমরা যখন এই বাসাটাতে শিফট করার পরে আমাদের বাসার বেডরুমটার ঠিক উপরে কর্নারের যে পিলারগুলো থাকে, পিলারের ওইখানটাতে বেশ পাথর ফেলার শব্দ হতো টুকটাক করে। তো একদিন আপু বললো কি যে প্রতিদিন রাতে এরকম হয়, তো চল ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি হচ্ছে। তা আমাদের বাসাটা এরকম ছিল 4-5টা বাসার ছাদ, এখান থেকে ওখানে যাওয়া যেত। আচ্ছা। তো যখন আপু 11টা 11:30 এরকম বাজে, তো নারায়ণগঞ্জ আমরা ফতুল্লাতে থাকতাম, তো সেখানে একটু গ্রাম অঞ্চল, তো ওই দিকটাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, অফিস ছাড়া কেউ তেমন একটা জাগতো না। তো ওখানে যাওয়ার পরে দেখলো যে 3-4টা ছেলে বসে আছে ব্যাক সাইড দিয়ে। তখন ভাবলো যে ছেলে মানুষরা ছাদে থাকতেই পারে। দেন আপু আর সিঁড়িতে উঠলো না, ওই দিন নেমে গেল। তো 3-4 দিন এরকম হলো। হওয়ার পর আর একদিন ভাবলো যে আজকে ছেলেগুলোকে বলবোই, তোমরা যে উপরে এরকম করো, আমরা তো ঘুমাতে পারি না, অলরেডি 1:30টা বেজে গেছে। তো এইগুলো বলার পর যখন মানে পুরো ছাদে উঠলো, ওঠার পরে মানে ওই জায়গার সিঁড়িটা ছিল লোহার, সিঁড়িতে সম্পূর্ণটা যখন উঠে গেল, সে দেখলো যে কয়েকটা ছেলে বসে আছে। আপু যখন পুরো উঠলো, উঠে গিয়ে বলবে কাছে গিয়ে, তখন দেখলো যে কেউ নাই। তখন আপু ভাবলো যে হয়তো বা ছেলে মানুষ টের পাইছে, লাফ দিয়ে মনে হয় চলে গেছে। কিন্তু উনি একটু ভয়ও পাইলো তখন, কিন্তু উনি আর মানে আমাদের ফ্যামিলির কারো কাছে এটা বলে নাই, মোটামুটি একটু ভালোই ভয় পাইছে। তো পরের দিন ওনার বেশ জ্বর টরও চলে আসছে। তো আমার বড় বোন যখন আসলো, তো বড় বোন আপু বললো কি যে কি রে তুই কই গেছিলি? তা আপু বললো যে তো তেমন না, বেলকনিতে গেলাম। তো আমার বড় বোন উনি অনেক সাহসী বলতে উনি এইসব ভয়টায় পায় না। আর কেউ যদি বলে তাহলে বলে হ্যাঁ তুমি এইগুলা ভয় পাও, এগুলো ভয় পেতে নাই, ভয় পেলে আরো পেয়ে বসে। মেজ বোন উনি রাতের বেলা উনি প্রায় একাই ওয়াশরুমে যায়, ছাদে যায়। তো ইদানিং উনি আর ছাদে টাদে তেমন একটা যায় না। ওর মন খারাপ, ডিপ্রেশনে আছে বেশ। উনি বললো যে চল ছাদে যাই। আমি বললাম কি যে না, আমি অফিস থেকে এসেছি, এখন আর যেতে পারবো না, তুমি একা যাও। তো সে গেল। তো যাওয়ার পরে আমার মানে ওনার হাজবেন্ড উনি ঘুমোচ্ছে। ছাদে যাওয়ার পরে উনি দেখলো যে ভাইয়া দাঁড়ায় আছে। ভাইয়া নর্মালি বাসায় উনি শুয়েছিল টি শার্ট পরে, হঠাৎ করে দেখলো কি উনি একটা পাঞ্জাবি পরা। তো বললো যে তুমি এখানে কি করো? পরে বললো যে কি করি মানে, আমি তো এখানেই থাকি। তো এখানেই থাকি মানে, উনি আর কিছু বললো না, দেন চলে গেল। দেন এরকম করতে করতে একটা টাইমে যেটা হলো, মানে আমাদের বাসার সবার উপরে এরকম হলো। তো মানে কিছুতেই বাসায় কেউ কারো কাছে বলছে না বলতে আম্মু বললো যে ঠিক আছে, সবাই অসুস্থ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তো সবাই হচ্ছে, সবার সাথে কাহিনীগুলো হচ্ছে। তো হওয়ার পরে আম্মু একটা টাইমে স্বপ্ন দেখলো কি যে আমাদের যে বাসাটা, ঠিক ওই বাসাটার নিচে, অনেক নিচে, শখানেক গজ নিচে একটা মন্দির। সেই মন্দিরটার ওখানে এটার পাশেই একটা সুয়ারেজ লাইন। তো সে বলছে যে আমার উপরে অত্যাচার করা হচ্ছে, আমাকে এখান থেকে সরিয়ে কোথাও নাও। তো বাড়িওয়ালা বা পাশের ভাড়াটিয়া কেউ কাউকে এই ব্যাপারগুলো বলতো না, কারণ ওই বাসাটা প্রায় 2-3 মাস পর পরে খালি হতো। এই টাইপের হওয়ার পর থেকে তো ওই বাসাটাতে যে যাইতো সেই অসুস্থ হইতো বা তার আর্থিক দিকটা একটু খারাপ হয়ে যেত, যেটা কুসংস্কার অনেকেই বলে থাকেন। তো আমরা বাসাটা শিফট করে দেন আমার ফ্যামিলি চলে যায় গ্রামের বাড়িতে। দেন আমি শিফট করি হলো ঢাকায়। যখন আমরা শিফট করার পর আমি এখানে একটা সাবলেট বাসা নেই। তো সাবলেট বাসা নেই, এখানে যেই ভাবিটা উনি আবার হলো নার্স। উনি 15 দিন দিনে ডিউটি করেন, 15 দিন রাতে ডিউটি করেন। তো ম্যাক্সিমাম দিন আমি আমার ওই রুমটাতে একাই থাকি। তো 4-5 দিন যাওয়ার পরে ড্রয়িং রুমটা থেকে কুশনের চেইন খোলার শব্দ হতো, বেশ খ্যাস একটা শব্দ। তো প্রথমত ভাবতাম কি হয়তো রাতে একা আছি, এই জন্য হয়তো এরকম হয়।
তো কম্পিউটার টিপতেছি, প্রায় এরকম হয়। তো হতে হতে একটা টাইম মনে হলো কাছে ঠিক আছে গিয়ে দেখি, তো গিয়ে দেখতাম জাস্ট কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা। সামনে যখন আমাদের সামনে একটা বাড়ি আছে, বাড়িটা বেশ পুরনো, শ্যাওলা পড়া। ওইখানে 10-15 বছর হবে, তার ফ্যামিলি পার্সন কেউ ছিল না ওইখানে। আসার পরে আবার নতুন করে শুরু হওয়ার পর ওইখানে বেশ মানুষজন কনস্ট্রাকশনের কাজগুলো করতো। তো ওইখানে মানে খুব ভয় পাচ্ছি যে আসলে শব্দটা কোত্থেকে আসতেছে। আমি যখন যাই ড্রয়িং রুমটাতে, জাস্ট শব্দটা নাই হয়ে যায়, উদাও হয়ে যায়। উদাহ যখন হয় তখন আবার ভাবি যে না, মনে ভয়টা পাচ্ছি এই জন্য আবার রেডিও মানে গান টান শুনতেছি, চিক করতেছি, মানে সাহস নিচ্ছি যে না কিছু হচ্ছে না। যখন আমি ফোন দিলাম ভাইয়াকে, ভাইয়া বললো যে কিছু না, তুই ঘুমিয়ে পড়। ঘুমাচ্ছি, সোফাতে যখন আমি শুইলাম, আমাদের মিটারটার লাইটটা ছিল সবুজ রঙের। তো মনে হলো কি মিটারটা আমার চোখের সামনে চলে আসছে। আমি যখন মানে সবুজ রঙের মিটার তো ড্রয়িং রুমে, কিন্তু আমার এখানে কিভাবে আসলো? ওইখানে দেখার পরে আমি জাস্ট মানে কিছু তাকাবো নাকি বন্ধ করে থাকবো কিছু বুঝতে পারতেছি। যখন তাকালাম তখন দেখলাম এটা শাই করে চলে গেল। এগুলো হচ্ছে, তখন বাসায় যখন সবাইকে বললাম কেউ বিশ্বাস করছে না। আমার মা এলো, তো মা বললো কি যে এই বাসায় হয়তো একা থাকিস, এই জন্য হয়তো এগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে। একটা কাজ কর, তুই কয়েকদিন একটু অন্য কোথাও থাক বা বেরিয়ে টেরিয়ে, তাহলে তোর হয়তো বা ভালো লাগতে পারে। পরে বললাম আচ্ছা ঠিক আছে যাই। তো যাওয়ার পরে রেগুলারই লেট করে ঘুমাই। ঘুমানোর পরে ওয়াশরুমে যাব, প্রায় 3-4টার মতন বাজে, বেশ ঘুমও পাচ্ছে। তো যখন ভাবলাম যে ওয়াশরুমে যাব, ড্রয়িং রুমের পর একটা মিডল রুম, ওই রুমটাতে পিসি আর সোফা টোফা থাকে। ওইখানে দেখি আমি ঝুলছি, আমার চুলগুলো অনেক বড়, মানে অনেক বড়, মানে বিশাল বড়, পা অব্দি ছড়িয়ে গেছে, ঝুলছি। তখন আপনি আপনার নিজেকে দেখতে পাচ্ছেন, তাই আমি তো? আমার নিজেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি, মানে এইটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারতেছি। আমি কি টাচ করবো নাকি আমি চলে যাব নাকি মানে চোখ অফ করবো, মানে কিচ্ছু বুঝতে পারতেছি না। জাস্ট শরীরটা বরফ হয়ে যাচ্ছিল। আবার ভাবলাম যে না আমি দোয়া দূরত করি, মানে দোয়া দূরত যে পড়বো ওইটা আসলে মানে পড়লাম, মনে হয় লাইন আমি ভুলে যাচ্ছি, মানে পুরোটা কমপ্লিটলি আমি পড়তে পারছি না। আমি যখন পড়তে পারছি না তখন মানে আমি আর মাথাটাতে কিছু আসলো না, জাস্ট ওইখানেই মানে কি লাইট অফ করবো না ঘরে চলে, মানে জাস্ট কিছু বুঝতে পারতেছি না। দেন আস্তে আস্তে কি করলাম যে ওইখান থেকে মানে কোন রকম ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর মনে হলো কি দরজা অনেক জোরে কেউ আটকায় দিল। তো ওই টাইমটাতে মনে হলো কি যে আচ্ছা মনে কিছু একটা ছিল। যখন আমি আবার ওখানে গেলাম যে না যদি সত্যি হয় তাহলে তো থাকবে, দেখলাম যে কিছু নাই। তো নাই, পরে আবার মানে সকালবেলা বাসায় বললাম সবাইকে, কেউ বিশ্বাস করতেছে না, বলে তুই সবসময় ভূতের বই পড়িস বা আমিও অনেক রেডিও পড়তে শুনি, রাত জেগে জেগে তুমি ভূতের এফএম শোনো আর রাত বিরাতে তুমি এইসব কাহিনী বলে বেড়াও না, ফাইজলামি পাইছো, তুমি আর কখনো এগুলো শুনবা না। তো ঠিক আছে, পরে বললাম, আম্মু বললো যে ঠিক আছে তুই তো সবসময় এগুলো করিস, দেখি আমার সাথে এগুলো হয় নাকি, যদি আমার সাথে কখনো হয় তাহলে আমি বিশ্বাস করবো। তো এরকম চলতে থাকার পর একটা দিন আম্মু বেশ রাতে পড়তেছিলাম আর ফেসবুকিং করতে, মোবাইল টিপো খালি এখন ঘুমাও। পরে বললাম আচ্ছা ঠিক আছে ঘুমাবো একটু পরে। তো ওই কথা বলতে বলতে আমি চ্যাটিং করতে করতে ঘুমিয়ে গেছি। তো উনি ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পরে মিডল রুমে দেখতেছে আমি উল্টো হয়ে ঝুলছি একটা গ্লাস থেকে। এটা আপনার মা তারপরে দেখতে পান, তাই তো? কয়েকদিন পর তো উনি দেখে আমি উল্টো হয়ে ঝুলছি, আমার চুলগুলো মাটিতে পড়ে আছে, চুলগুলো মাটিতে পড়া, কিন্তু আমি দুলছি অনেক উপরে, জগ থেকে পানি খাচ্ছি। তো উনি চিৎকার দেয়নি বা কিছু করে উনি যে আমরা বাসা সবাই টের পাবো বা কিছু একটা। আমরা সবাই যখন আমরা তো ঘুমিয়ে গেছি যে যার মতন। তো সকালবেলা যেটা হলো উনি আমাদেরকে উনি ওইখানেই সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমরা ঘুম থেকে উঠলাম 6টা-7টার দিকে। আমার বড় বোন উনি সবার আগে ওঠেন, উনি নামাজ পড়েন। উনি উঠে বলে কি ব্যাপার আম্মু এখানে? আমরা সবাই ভাবছি হয়তো প্রেশার টেশার উঠতে, এই জন্য হয়তো উনি এখানে পড়েছিল। পরে আম্মু বললো যে কালকে রাতে তুই কোথায় ছিলি? আমি বললাম যে আমি আবার কোথায় ছিলাম, আমি তো আমার ঘরেই ছিলাম। কেন তুই সত্যি করে বল, তুই কি কোথাও গিয়েছিলি? আমি কই না, আমি কোথায় যাবো, তুমি না বকাবকি করলা, তারপর তা আমি তো ঘুমিয়ে গেছি ফেসবুকিং করতে করতে, আর তো কিছু মনে নেই। পরে ঠিক ওই বরাবরটা আমি বললো তুই এখানে না কালকে রাতে ঝুলছিলি। আর ঠিক ওই জগটা আর মগটা কখনোই আমরা ফ্লোরে বা টেবিলের কর্নার সাথে রাখি না, কিচেনে রাখা হয়,
কিন্তু ওই দিন ওই ঠিক জগটার মগটা সারা রুমে আমরা আর খুঁজেই পাইনি। মানে আমরা নর্মালি যেই জগটাতে পানি খাই বা মগটাতে পানি খাই ওইটা খুঁজে পাচ্ছি না। এখন বাসার সবাই যখন মানে বললো কি যে ঠিক আছে এগুলো হয়তো বা রাতের বেলা হয়েছে, এগুলো বাদ দাও, তা আম্মু দেখলো যে ওনার প্রেশারটা লো হয়ে গেছে, ভয়টা পাইছে, হাত পা একদম মোটামুটি মানে অনেক ভয় পাইছে উনি, বুঝতে পারতেছি, চোখ একদম বসে গেছে। পরে বললো যে দেখ আমি তো ভাবলাম বাসায় মিলাদ টিলাদ দিব, তা না হলে আসলে এই বাসাটা আর থাকা যাচ্ছে না, তারপরে থাকা যাচ্ছে না। তো আম্মু পরে বললো ঠিক আছে আমাকে একটু পানি খাওয়া, তো পানি পিপাসা লাগছে। ঠিক তখনই ওই জগটার খোঁজ পড়লো, কিচেনে গিয়ে দেখে কোনো জগ নাই, ওই মগটাও নাই। আম্মু যে মগটাতে পানি খায় রেগুলার। পরে বাসার সবাই মানে চিন্তা করতে চাইলো বা বুঝতে চাইলো যে আসলে কাহিনীটা ও যেগুলো এতদিন আমি যেগুলো বলে আসছি এগুলো আসলে সত্যি হচ্ছে। আর ইদানিং বেসিনে মুখ ধুতে গেলে সবাই মেয়েরা যেটা করে রেগুলার একটু চুল দেখে, চোখ দেখে, আমি ওইটাই করি, কিন্তু আমি তো নর্মাল মুডে থাকি। আয়নাতে আমি যখন তাকাই তখন মনে হয় কি আমি বেশ খুব রাগান্বিত মুডে আছি বা আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার চোখ যতটুকু আছে তার চেয়ে মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে বারবার রেগুলার হচ্ছে। তো এই এখনো চলতেছে এই কাহিনী। আমি এখন যে বাসাটাতে থাকি এটাতে এই কাহিনীটা। আপনি বাসাটা ছেড়ে দিচ্ছেন না কেন? বাসাটা ছেড়ে দিচ্ছি বলতে অলরেডি ছেড়ে দিয়েছি, আগামী 1 তারিখে উঠবো আমরা। আমি জানি না হয়তো আজকে এখান থেকে যাওয়ার পরে কি হবে বা এই কয়েকটা দিন কেমন যাবে। ওকে, কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসছেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। না, এই কাহিনীটা হচ্ছে রাসেল ভাই, এটা হচ্ছে আপনার আমি আমার নিজের কাহিনী খুব কমই শেয়ার করি বুঝে ফেলে। এটা আর একটা নিজেরই কাহিনী, এন্ড দ্যাট ওয়াজ আমি যখন আরো ছোট ছিলাম, স্কুল লাইফ, এসএসসি পরীক্ষার ওই সময়টা। যাক, আমার এক ফ্রেন্ড ছিল আর কি, ওর নাম বলবো না, মানে কোন একটা সংগত কারণে ওর নাম বলবো না। যাক, ওদের বাসাটা ছিল বেশ হন্টেড। হন্টেড বলতে মানে যেটাকে বলা হয় এখন তো কথায় কথা হন্টেড বলা হয়, ইটস নট লাইক হন্টেড। বাসাটা ছিল পুরো বাড়ি টাইপের, বাসার সাথে বিভিন্ন রকম ইতিহাস জড়িত। হ্যাঁ, যে একসময় শুনতাম যে ওর পরে শুনেছি ওর বাবা জিন পালতো, এবং আরো অনেক কিছু ওদের বাসায় আছে, ঠিক আছে। সো ও বারবার বলতে এসব কথা আমাদের। আর আমি ছোটকাল থেকে একটু বেশি সাহসী আর কিউরিয়াস ছিলাম, জিনিসগুলো আসলে খুব কিউরিয়াসিটি হতো, এবং একটু ডানপিটে ছিলাম তখন থেকে। ওই যে হঠাৎ বন্ধুর বাসায় আউটিং করতাম আমরা। তো যাই হোক, ওর বাসায় এরকম একদিন ও বললো যে আমার বাসায় থাক, দেখ কি হয়। অনেক রাত কাটিয়েছে, এর মধ্যে একটা রাতের ঘটনা। তো ও যে বর্ণনাগুলো দিত, তো যে ওদের ছাদে নাকি এরকম আপনার ইট পড়ে, বেশ বড় বড় ইটের খোয়া মারে প্রায়, এবং দেখা যায় মানুষ হাঁটতেছে, মানুষ মারা বাচ্চা প্রল করতেছে ছাদের উপর। হ্যাঁ, এরকম জিনিসপত্র। যাই হোক, ওর বাসায় যাওয়ার পর ওর সাথে থেকে আমি আইসোলেটেড হওয়ার চেষ্টা করতাম ওই সময়টা, বাসাটাকে ঘুরে দেখার জন্য, কারণ বাসাটা বেশ বড় একটা বাসা, জি, এবং মোহাম্মদপুরেরই কোন একটা অঞ্চলে। হ্যাঁ, তো বাসার পিছনেও আবার একটা জায়গা আছে। তো যাই হোক, আমি এরকম আপনার একদিন ওদের বাসায় গেলাম। তো ওই দিন আপনার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে মানে বৃষ্টি তখন ছেড়ে গেছে, হালকা হালকা আপনার পড়তেছে আর কি, মাঝে মাঝে বৃষ্টি। তো এরকম সময় আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম। ও ঘরের ভিতর চলে গেল, আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে বাসার থেকে আপনার পারমিশন নিয়ে আসতে গেল যে ও থাকবে এখানে। তো এরকম সময় আমি জাস্ট ওর বাসার থেকে বের হয়ে ওই ওদের যে সিঁড়িটা আর কি, সিঁড়িটা পুরো কমপ্লিট সিঁড়ি না আর কি, আপনার তখন পর্যন্ত জাস্ট এখনো মানে মোজাইক টোজাইক করা হয়নি আর কি উপরের দিকে। ওখানে আমি অর্ধেক উঠে আমি বসে আছি আপনার ইসে, জাস্ট বসে আছি, কারণ তখনকার সময় সেলফোন টেলফোন আসেনি তখন। তো এরকম সময় হঠাৎ করে আমি শুনলাম যে আমার মাথার উপর যে টিনের চালটা আছে, সিঁড়ি ঘরের চাল, সেখানে ঠাম করে শব্দ হলো, মানে সামথিং লাইক কেউ একটা ডাব বা কিছু যদি ফেলে। আমি হঠাৎ চিন্তা করলাম যে নারকেল গাছ আছে, বাট ওই নারকেল গাছে নারকেল তখন খুব একটা ধরে না, আর এটা দূরে, এখান থেকে এত দূরে নারকেল পড়ার কথা না। যখন আমি এটা চিন্তা করতেছি ওই সময় আরেকটা পড়লো ধাম করে, এবং মানে মানে ভেরি লাউড সাউন্ড, এবং ওই শব্দে আসলে বাসার ভিতর থেকে কেউ বেরোলো না। আমি আস্তে করে তাকায় দেখলাম যে সিঁড়ির গড়ায় যে দরজাটা, সেটা আপনার একটা টিনের দরজা ছিল, টিনের কাঠের ফ্রেম করে টিনের দরজা, ওইটা ঠাম ঠাম করে বাড়ি খাচ্ছে। ওখানে তালা মারার কথা, তালা নাই কোনো। তো আমি হেঁটে হেঁটে ওই দরজার কাছে গেলাম, দেখলাম বাতাস ছুটছে, হয়তো ওই বৃষ্টির সাথে আর কি ঝড় টড় আসছে কিছু একটা। আমি আস্তে ছাদে ঢুকলাম যে বেশ বাতাস বইছে। তো ছাদটা ছিল এরকম রাসেল ভাই, বাম দিকে একটা অংশ ছাদে, ডান দিকে আরেকটা অংশ, হ্যাঁ, দুই পাশে 2 অংশে ছাদ। তা আমি বাম দিকে বেশি মানে 2 জায়গায় 2 রকমের দুর্নাম আছে ছাদে।
বাম দিকে আমি দেখলাম যে গাছ টাছ তো পিছনে, আমি ওদিকে না যে, যদিও তখন আর একটু ছোট ছিলাম, কৈশোরে সাহসটা একটু কমই ছিল, এখনকার তুলনায়। আমি ডান দিকে হেঁটে গেলাম, সামনের দিকে, যেখানে একটু ওপেন স্পেস। আমি যখন যাচ্ছি তখন আমার হঠাৎ মনে হলো যে ওই পিছনে মানুষজন কয়েকজন আছে এবং মানে কথা বলতেছে। আমি তো শুনলাম ফ্রেন্ডরা ফাইজলামি করতেছে নাকি, আরো 2-4 জন আসছে নাকি। তা আমি বললাম কি, ঘুরে ওদিকে গেলাম, যে আস্তে 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 করে উকি দিয়ে ঠিক গাছের নিচে গেলাম। মনে হলো গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। ঠিক আমি যখন কাছে গেছি রাসেল ভাই, মনে হলো যে ফট করে বাতাসে মিলে গেল এবং কিছুই নেই। ফট করে তো আমার গায়ের লোমগুলো পুরো শিরশির হয়ে দাঁড়ায় গেল। এবং আমি যখন তাড়াতাড়ি আবার নেমে গেলাম ওখান থেকে, নেমে যায় তখন আমার পিছনে কিন্তু দরজাটা দাম করে বন্ধ হয়ে গেছে। ওই যে টিনের দরজাটা বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেছে। এবং আমি শব্দ পাচ্ছি নিচের যে সিঁড়ি দিয়ে কেউ ধুপ করে নেমে যাচ্ছে দৌড়ায়, মানে অ্যাজ ইফ লাইক কেউ উপরে ছিল, দৌড় দিয়ে সিঁড়িতে নেমে গেল নিচে। এবং মানে এই ঘটনা পুরো বলতে গেলে অনেক সময় লাগবে রাসেল ভাই, আমি এতটুকু শেষ করে দেবো এটা। না বলেন, একটু বলেন, একটু টাইম আছে। আচ্ছা যাক, তো আমি ওখান থেকে নেমে আসলাম, এসে ওই ফ্রেন্ডকে খুঁজলাম কিছুক্ষণ, ওকে বলে বের করলাম, বললাম তোর বাসায় এরকম শব্দ পেয়েছে। ও বলে যে থাক, দেখ আরো কিছু পাস নাকি, এরকম কিছু হয় নাকি দেখ, এরকম মানে জিনিসপত্র প্রায় শুনে মানুষ। তো আমি ওখান থেকে নামছি, নেমে আপনার ওদের বাসার নিচতলা একটা হসপিটাল ছিল, একটা হসপিটাল, তো খুব ছোট হাসপাতাল, বুঝেন তো, মানে 7-8 কাঠা জায়গার উপর কতটুকু হতে পারে। তো নেমে ওখান থেকে আসলাম, এসে হেঁটে সামনে গেলাম, সামনে যে দেখি সব বন্ধ হয়ে গেছে। আবার যখন ব্যাক করে আসতেছি তখন মনে হচ্ছে ঠিক ওদের বাসার বাম দিক দিয়ে ঢুকে সিঁড়ি করে ডান দিকে পিছনের দিকে চলে যায়। ওই জায়গায় মনে হচ্ছে যে মানুষ গুজগুজ করতেছে কিছু, লাইক কয়েকজন মানুষ একসাথে বসে কথা বললে করলে যেরকম হয়। এবং আমি কিছুক্ষণ দাঁড়ায় থেকে চিন্তা করলাম যে আমি কি যাবো দেখতে, আসলেই কেউ আসছে, বা আমি আমার মাথায় মাঝে মাঝে কাজ করতেছিল আমাদের 2-3 জন দুষ্ট বন্ধু আছে যে ওরা ওখানে বসে আছে ভয় দেখানোর জন্য। তা আমি এক পর্যায়ে সাহস করে না গেলাম রাসেল ভাইরা গেটে যে। তো যখন ডান পাশে বাম পাশেও তো একটা ঘর ছিল ভাড়া দেওয়ার জন্য, ওগুলাতে ভাড়াটিয়া। আমি যখন ঘরগুলো পার হচ্ছি তখন না আমার খুব ভয় লাগলো, কারণ আমি দেখলাম জানলা দিয়ে দেখতেছি ঘরের ভিতরে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, পুরো ফাঁকা। এবং সামনে যাচ্ছি, গুজগুজ শব্দ শুনতেছি। ঠিক 2-3টা রুম পার হয়ে যখন পিছনে চলে আসলাম, ওখানে গাছ ছিল কয়েকটা, ওখানে এসে দেখি যে কেউ নাই, পুরোই ফাঁকা। এবং আমি জানতাম ওখানে 2টা কবর আছে, আমার ফ্রেন্ডের মানে মানে 2টা ভাই ছিল, কবর ওখানেই দেওয়া হয়েছে। ওকে, তো সেখানের সাথে হয়তো এটার কোনো একটা কানেকশন আছে। এবং মানে আমি যখন ওই জায়গায় এসে জায়গাটা দেখলাম তখন আমার গায়ের উপর শিশির একটা মানে অনুভূতি হয়ে গেল যে কিছু একটা মানে সামথিং ইজ রং। ওই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না আসলে। কোনোভাবে আমি ব্যাক করে আসছি, মানে ওখান থেকে আস্তে 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 উঠে ওখানে চলে আসলাম। আমি কয়েকটা জিনিস ডিসকাস করতে চাচ্ছিলাম, যে কমন কিছু জিনিস আছে ভাই, যে ভয় পাওয়ার ব্যাপারে, যে ছাদ বাড়ি এগুলা কিন্তু মানে ইটস লাইক এ নর্মাল থিং। ছাদ মানেই মানে কিন্তু যে কোনো মানে পোড়োস ভাত হওয়া লাগবে না, যে কোনো ছাদের মধ্যেই অনেক কিছু থাকে। রাতের বেলা মানুষ কিছু কিছু সময় আছে অ্যাভয়েড করতে হয় ছাদগুলা। এই ভূত এফএম থেকে ফেরার সময় আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এরকম। একদিন যেমন গাড়ি দিয়ে ব্যাক করে আসছি, ঠিক নজরুল ইসলাম রোডের কাছ থেকে মনে হলো 20-25টা কুকুর গাড়ির পিছনে আসলো, এবং আমি একা ছিলাম গাড়িতে। এবং আমি যখন গাড়ির থেকে নামতেছি, কুকুরগুলো সব সার্কেল করা গাড়িটাকে। আপনাদের ড্রাইভার ছিল তখন, সে বলতেছে যে আমি কি দাঁড়াবো আপনার কুকুর যদি ধরে? তাই আমি বলছি না, আপনি যান। আমি খুব ভয় পাচ্ছি। তারপর আমি বাসায় ঢুকছি, ও চলে গেছে। আমি গ্যারেজে যতক্ষণ দাঁড়াইছিলাম, প্রত্যেকটা 10-15টা কুকুর ওখানে দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে, কুকু করতেছে। মানে সিম্পলি আমি বাসায় এসে গোসল করে দোয়া পড়ছি, এবং তারপর আমার জিনিসটা এরকম হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। সকল শ্রোতাবৃন্দকে পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। ভাই, আমি একটা ঘটনা বলতে যাচ্ছি। এটা সপ্তাহখানেকের আগে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, তাই আমি এটা পাঠাচ্ছি। তো ঘটনা হয়েছে আমাদের পুরাতন ঢাকারই লালবাগের কিছু বন্ধু মিলে তারা ফান ভিডিও করে। তো একটি ফুচকা দোকানে রাত 10টা-11টার দিকে কিছু মানুষ এখানে গিয়ে চটপটি ফুচকা খাচ্ছিল। ওইখানে গিয়ে দুষ্টামি করে তারা ভিডিও করতেছিল।
এবং তার যিনি ভিডিও করতেছিল সুমন ভাই, ওনার এক বন্ধু অপরিচিত একটা লোকের প্লেট থেকে ফুচকা নিয়ে খাচ্ছে। তো এটা নিয়ে একটু ঝগড়া ফাসাদ হয়, কিন্তু সমস্যা হয় রাত্রিবেলার থেকে। সেটা হলো এরকম, যখন ওই ফুচকা নিয়ে খাইলো তখন ওই লোকটা জিজ্ঞেস করলো যে আপনি আমার এখান থেকে ফুচকা নিয়ে কেন খেলেন? তবে আমার এটা একটা দাবি রয়ে গেল, আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল, আপনার সাথে আমার সাথে অবশ্যই প্রায় সময়তেই দেখা হবে। এটা নিয়ে একটু আনন্দ তারা করলো, ঠিক আছে। কিন্তু মূল ঘটনা যেটা হয়েছে, সেই রাত্রির পর থেকে সেই সুমন ভাই ওই লোকটাকে আচমকা নিচ থেকে খোঁজা শুরু করে পাগলের মতো করে। আর কেন জানি তার একটু ভয় ভীতি লাগে যে লোকটা এগুলো কথা বললো। এখন ওই লোকটাকে সে খুঁজে এবং তার খাওয়া দাওয়া বা বাসায় আসা আর অফিস করা সব বাতিল করে শুধু পাগলের মতো করে ওই লোকটাকে সুমন ভাই খুঁজতে থাকে। কিন্তু ওই লোকের কোনো তো ঠিকানা জানা নেই, নাম জানা নেই, তাকে কোথায় খুঁজবে। তো এরকম ভাবে সে পাগলের মতো যখন খুঁজতে থাকে, তার বন্ধুগুলো সবাই তার বাসায় এটা জানায় যে এরকম ঘটনা আমরা একটা করেছিলাম, একটা লোক ফুচকা খাচ্ছিল। তো সুমন ভাই সেখান থেকে প্লেটের থেকে ফুচকা খাওয়ার পর থেকে এইরকম একটি ঘটনা ঘটে গেছে। তখন সুমন ভাই ফ্যামিলির তরফ থেকে তাকে একটি হাসপাতালে নেয় চিকিৎসা দেওয়ার জন্য। তো ডাক্তার বলছে তার কোনো রকমের অসুবিধা নেই, তার সব দিক অর্থাৎ ভালো আছে, অন্য কোনো রোগ ব্যাধি নেই। শুধু বলেছে তাহলে আপনারা একটু নজর বা নিজের দিকে একটু খেয়াল করে রাখেন, হয়তো কোথাও বেড়াতে নিয়ে যান, আপনারা নিজেদের কাছে রাখুন, যত্ন নিন। এমনি তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া যেটা ঘটনা ঘটলো সেটা উনি রাতে ছাদের উপরে গিয়েও ওই লোকটাকে ছাদের মধ্যে খুঁজতে থাকে এবং কথা বলে, এলোমেলো অনেক কথা বলে। তার ফ্যামিলির তরফ থেকে এরকম তার অনেক আচরণ একটু ভিন্ন রকম। মনে হচ্ছে সুমন ভাই সত্যিকার ওই লোকটাকে দেখে এবং ওই লোকটার সাথে কথা বলতে থাকে এবং হাসতেও থাকে। আবার অনেক সময় বলতে থাকে, ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, আমি আবার কালকে তোমার সাথে দেখা করব। এই কথাটাও তার ফ্যামিলি শোনে। আরেকদিন এরকম ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উনি রাস্তার মধ্যে তার বন্ধুরা যখন ভিডিও করতে বের হলো, তখন ওই সুমন ভাইকে দেখে একটি গাছের নিচে দাঁড়িয়ে অনেক কথা বলছে এমনিতেই। তো বন্ধুরা সবাই এটা নিয়ে একটু অবাক হলো যে এত কথা কার সাথে বলে, এমন ভাবে বলতেছে যে উনি কাউকে দেখছে, সে তার কাছে সামনে দাঁড়ানো, কিন্তু তার বন্ধুরা কেউ দেখে না। কথা শেষ করে সে কয়েকবার বলেছে, ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, তোমার সাথে আবার আমি কালকে দেখা করব, এই সময় তুমি এখানে এসো। এটা বন্ধুরা শুনে তার বাসায়ও বলল। তো অবশেষে একটা হুজুরকে দেখানো হয়েছিল, সেই হুজুর বলেছিল তাকে একটি জিনে ধরেছে এবং সেই জিনি তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং এইরকম আর কি তার অবস্থান জিনের কারণে। তো হুজুর কিছু ব্যবস্থা দিয়েছিল, তবুও বারবার একই ঘটনা। রাত্রে বিছানায় উঠে সে কথা বলে, ওয়াশরুমে গেলে কথা বলে, খাবারের টেবিলে কথা বলে, সে সারাটাক্ষণ ওই একই কথা বলতে থাকে। কথা শেষ করে সে আবারও বলে, ঠিক আছে বন্ধু তোমার সাথে আবার এই সময়তে দেখা হবে, তুমি এসো আমার কাছে। এরকম প্রায় এরকম চলতে থাকে। তো বিশেষ করে হুজুরকে আবারও বলা হয়েছিল, তো হুজুর বলছে ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, টেনশন নিন না, যেভাবে যে ব্যবস্থাগুলো দিলাম এইভাবেই চলতে থাকুক। কিন্তু তার পরিত্রাণ হয়নি। পরবর্তীতে আমরা যখন যাই, গিয়ে তখন তাকে দেখি, দেখার সাথে কথা বলি এবং রাত্রিবেলাতে আমরা ওইখানেই থেকে যাই। ওইখানে সুমন ভাইয়ের বাসায় থাকলাম। রাত্রিবেলা যখন সুমন ভাই সেই ছাদের উপরে উঠলো, তো আমরাও সাথে সাথে গেলাম। তখন সুমন ভাই আমাদের উপরে খুব একটু রাগান্বিত হলো যে আপনি আমাদের কাছে বা আমার পেছনে পেছনে কেন আসলেন। বললাম আমরাও একটু আপনার সাথে রাতে ছাদ উপরে উঠবো এবং আমরা ঘুরবো, তারপরে চলে যাব। তো ওই মুহূর্তে সে হঠাৎ করে পিছনে ঘুরে বললো, বন্ধু এখন কথা বলবো না, কিছু দুষ্ট লোক আমাদের পিছু নিয়েছে, তুমি পরে দেখা করো। আমরা তখনই বুঝতে পারলাম
যে ওই যে ফুচকা যে খেয়েছিল, যার প্লেট থেকে ফুচকা নিয়েছিল সেটা জিন ছিল, এবং ওই জিনটা যে বলেছিল আমি এটা দাবি রেখেছি, তোমার সাথে আমি বন্ধু করব, তোমার সাথে আমার দেখা হবে। আমরা এটা যখন জানতে পারছি তখন এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, তাহলে এই ফুচকা খাওয়া যার প্লেট থেকে সুমন ভাই খেয়েছিল সেটা জিন ছিল। সেই রাত্রি আমরা একটি ব্যবস্থা গ্রহণ করি, সেটা হচ্ছে তাকে ঘরে আমরা একা রাখি, এবং এই ঘরটাতে আমরা যেটা নিজস্ব আমরা কাজ করে থাকি, আগরবাতি জ্বালিয়ে আমরা সেই জিনটাকে হাজির করাই, এবং তার কাছ থেকে শুনতে পারি যে সুমন ভাই তার প্লেট থেকে যে ফুচকা খেয়েছিল সেই জন্য না, সুমন ভাইয়ের সাথে এটা অনেক আগেরই এই জিনটা ছিল। ক্লাস 4 বা 5-এ থাকাকালীন থেকেই তাকে গ্রামে বাড়ি থেকেই ধরেছিল, কিন্তু সে ওইটাই সব সময় থেকে যেত, অনেক সময় দূরে থাকতো, আসতে পারতো না। সেই দিন তার ভাগ্য, সুমন ভাইয়ের ভাগ্যক্রমে সেই ফুচকার দোকানের জিনের সাথে সাক্ষাৎ, জিন সেই দিন থেকে তার খুব ঘনিষ্ঠ এবং কাছে আসা শুরু করে দিয়েছিল। তো মূলত এখন মোটামুটি ভালোর দিকেই আছে, তবে এইটি হচ্ছে রিস্ক। আমরা বলে আসছি সুমন ভাই ফ্যামিলিকে যে এমন কোনো ভিডিও বা এমন কোনো কিছু কাজ না করবার জন্য। সুমন ভাই বেশ এখন ভালো আছে, কিন্তু তার ভেতরে যেটা অস্থিরতা, তাকে এখন আসে না, কথা কিছুদিন বলে না, তার খারাপ লাগে, খাওয়া বন্ধ করে দিয়েছে, কিছু মন মানসিকতা কি তার খারাপের দিকে গেছে। পরবর্তীতে সুমন ভাই আমার সাথে একা দেখা করে একটি কথা বলেছিল যে ভাইজান, আমি একটা অনুরোধ করব, আমার ওই বন্ধুকে আপনি তাড়িয়ে দিয়েন না, ওকে না দেখলে বা ওর সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে, ওকে আমি খুব সবসময় কাছে পেতে চাই, মিস করতে চাই না। তো আমরা প্রশ্ন করেছিলাম তাহলে আপনি কি জিন রাখবেন? তখন সুমন ভাই বলছিল আমার জন্য ভালো হয়, আমাকে বাঁচান, কিন্তু ফ্যামিলির তরফ থেকে সবাই নিষেধ করেছে যে ভাইজান এটা কিন্তু সম্ভব না, ওকে বাঁচতে হবে, ওকে থাকতে হবে, সবকিছু আমাদের দেখশন করতে হবে, ও ছেলে মানুষ, ওর অনেক সমস্যা হতে পারে। এখন এটাই আমরা দোটানায় আছি, জানি না ভাইজান সামনে আমরা কি করব, বা সুমন ভাইয়ের কথাই রাখবো না তার ফ্যামিলির কথাই রাখবো জানি না। এবং সেই জিনটা কিন্তু তার কাছে আবারও আসবে, সময় সুযোগ বুঝে তার সাথে কিন্তু সে আবারও দেখা করবে, কেননা এই জিনটা সুমন ভাইয়ের অনেক পুরাতন বন্ধুর মতনই ছিল, তাকে ধরেছিল ক্লাস 4-5-এ থাকাকালীনই। এখন খুব সুমন ভাইয়ের অবস্থা একটু খারাপের দিকে, মন মানসিকতা, কিন্তু তার ফ্যামিলির তরফ থেকে বলল যে সুমনকে হয়তো কাছে পায় না, কিন্তু তার ঘরের মধ্যে এলোমেলো ভাবে দরজা, জিনিসপত্র কিছু ভাঙচুর হয়ে যায়। রাত্রিবেলায় তাদের ফ্যামিলিও কিছু কিছু মানুষ একটি কালো ছায়া দেখে এবং তারাও ভয় পায়। এখন আমরা কয়েকদিন পরে আবার যাব, রমজান তো চলে আসলো ভাইজান, হয়তো বৃহস্পতিবার শুক্রবার দিন আগামী ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আমরা ওইখানে গিয়ে পুরো বাড়িটাই ঠিকঠাক করে দেব। ভাইজান আমার এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া। আমি সাধারণত লিখেই ঘটনাগুলো শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু আজকে মনে হইলো যে না, একটা ঘটনা আমি আসলে অডিও রেকর্ড করেও পাঠাই, যেহেতু কিছু ব্যস্ততার কারণে আমি লেখার সময় পাচ্ছি না। ছোট ঘটনা বলে ভাবলাম অডিও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এইটা আমার এইটা আমাকে যিনি শেয়ার করছে ওনার বয়স বেশ অনেকটাই হয়ে গেছে। ঘটনাটা 2003 সালের এবং উনি তখন যুবক বয়সের ছিলেন। ওনারা যেটা করতেন, উনি গ্রামে ছিলেন, উত্তরবঙ্গেরই কোনো একটা জেলায় ওনার বাড়ি, আমি জেলার নামটা বলতেছি না, উনি ওনার পরিচয়টা গোপন রাখতে বলছেন আর কি। উত্তরবঙ্গের আপনারা জানেন যে শীতকালে কি পরিমাণ আসলে শীত পড়ে, এবং কুয়াশা তো মাত্রা অতিরিক্ত কুয়াশা পড়ে, যে শীত এবং কুয়াশায় অবস্থা খারাপ থাকে উত্তরবঙ্গের যখন বেশ শীতকালের মাঝামাঝি চলে। তখন উনি এইরকম একটা শীতের সময়ে ওনাদের একটা ডোবা ছিল বিলের মধ্যে, বিল বলতে হচ্ছে ধানের জমির মধ্যে একটা ডোবা ছিল যেটা ওনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তো
ওই ধানের জমির মধ্যে যে ডোবাটা ছিল, শীতকালে সাধারণত আপনারা জানেন যে ডোবার মধ্যে পানি কম থাকে, তো শীতকালে হচ্ছে ডোবাটা সেচে অনেকেই মাছ ধরে। ওনাদের প্ল্যান ছিল যে ওনারা হচ্ছে ডোবাটা সেচে ওখান ডোবাটা মাছ ধরবে। তো এই ক্ষেত্রে ওনার যে কাজিন ছিল, ওনার গ্রামের আরো প্রায় 7-8 জন কাজিন ছিল, সবাই মিলে একটা প্ল্যান করে যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে আগামীকাল। এবং যেহেতু গ্রামে যেটা হয় সাধারণত যে সকালবেলা তারা খুব ভোরে মাছ ধরতে যায়, পানি সেচ দেয়। তো 2003 সালের ওই দিকের ঘটনা, তখন অনেক মানুষই যেটা করতো গ্রামে, আপনারা হয়তো যারা অনেক আগে গ্রামে থাকতেন তারা হয়তো জানেন যে বাঁশের একটা হোচা বলা হয় আর কি, আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায়, আমি জানি না যে এটা অন্য জায়গায় কি বলা হয় আর কি, হোচা, যেটা দিয়ে অনেকেই আগে গরুর গোবর ফেলতে ব্যবহার করতো আর কি। তো এই হোচার হচ্ছে দুই পাশে দড়ি লাগায় ওইটা দিয়ে একটা পদ্ধতিতে দড়ি টেনে টেনে পানি সেচ দেয়া, আগে মানুষ পুকুর বা ডোবাগুলো বেশি সেচ দিত আর কি। এরকম একটা ওনারা পরিকল্পনা করে যে ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে ভোরে যে পানি সেচা শুরু করবো আলো ফোটার আগেই, এবং যখন ডোবা থেকে সব পানি বের করে ফেলা হয়ে যাবে তখন বেশ সকাল হয়ে যাবে, তখন তারা নেমে মাছগুলো ধরে ফেলবে। এই কথা অনুযায়ী তারা যে যার বাড়িতে যে ঘুমায় পড়ে। তো ওনার যে বাড়িটা ছিল, ওনার রুমটা যেটা ছিল, সেটা ওনার পরিবারের যাদের রুম ছিল সেই রুমটা থেকে একটু সামনে, মানে উঠোনের সামনে কাচারি ঘর যেগুলো থাকতো, যেমন বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘর থাকতো, ওনার রুমটাও ছিল বাড়ির উঠোন পেরিয়ে কাচারি ঘরের মতো আর কি। তো উনি কাচারি ঘরে ঘুমায় আছে, এইরকম একটা অবস্থায় হঠাৎ উনি খেয়াল করে ওনাকে কেউ ডাকতেছে বাইরে থেকে, ওনার নাম ধরে। ওনার নাম ধরে যখন কেউ ডাকতেছে, উনি হয়তো ঘুমের মধ্যে ছিল, একটা বা দুইটা এরকম একটা ডাক শুনছে। শোনার পরে উনি উঠে গেছে। ওনার ঘুম স্বভাবতই বেশ পাতলা, উনি যেটা বলে যে হালকা একটু শব্দ হলে উনি ঘুম থেকে জেগে যায়। তো ওনাকে নাম ধরে ডাকার পরে উনি উঠে পড়ে। ওঠার পরে উনি উঠে যখন দরজা খুলে বাইরে বের হয়ে আসে, তখন দেখে যে ওনার একটা কাজিন সে উল্টা দিকে ঘুরে আছে, মানে ওনার দিকে মুখ করে নেই, উল্টা দিকে ঘুরেই কথা বলতেছে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাচ্ছিস, আমাদের তো মাছ ধরতে যাওয়ার কথা, শেষবি না? এখন উনি বলে যে হ্যাঁ, এখন কি ভোর হয়েছে নাকি কি অবস্থা? তো ওই ওনার যে কাজিন সে বলতেছে যে এখন তো বেশ ভোর টাইপ হয়ে গেছে, চল আমরা আপাতত যাই, পানি সেচা শুরু করি, ওরা আস্তে আস্তে উঠে চলে আসবে না বাকি যারা আছে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো ওনার যে কাজিন ছিল সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে ডোবার দিকে। এখন উনি বলতেছে আচ্ছা তুই যে হাঁটা শুরু করলি, পানি সেচার তো জিনিসগুলো নেওয়া লাগবে। তো তখন উনি হচ্ছে পানি সেচার জন্য যে ওচার কথাটা আমি বললাম ওইটা নেয় এবং সাথে কিছু দড়ি নেয়, নিয়ে উনিও ওনার কাজিনের পিছনে পিছনে হাঁটা শুরু করে। তো উনি যেভাবেই হাঁটতেছে, কিন্তু কাজিনের সাথে যে দূরত্বটা, মানে প্রায় 5 হাতের মতো বা তারও একটু কম হবে, এই দূরত্বটা কমতেছে না, বা উনি কাজিনের সাথে হাঁটতে পারতেছে না, উনি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, ওনার কাজিন আগে আগে হাঁটতেছে। তো যখন ওনারা গ্রামের বাড়িগুলো পার করে মেঠো পথ ধরে, মানে মাটির রাস্তাটায় ধরে, তো তখন উনি খেয়াল করে যে চারপাশে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকলেও সাদা একটা, মানে কুয়াশার কারণে সাদা সাদা কিছু একটা বোঝা যাচ্ছে। তো বেশ ভালো পরিমাণ কুয়াশা তখন পড়ছে, এটা বোঝা যাচ্ছে। তো ওনার বন্ধু জমি থেকে আইল দিয়ে নেমে যায়, উনিও তখন বন্ধুর পিছে পিছে আল দিয়ে নেমে যায়। আল দিয়ে নেমে যাওয়ার পরে কিছু দূর পরে হচ্ছে ওনাদের ডোবাটা, অনেকগুলো ধান জমির মধ্যে। ডোবার পারে যখন চলে আসার পরে ওনার বন্ধুকে উনি বলে, কাজিনকে উনি বলে যে তুমি হচ্ছে এই ডোবাটা পানা দিয়ে ভর্তি ছিল, যে ডোবার এক পাশটা পানাটা পরিষ্কার করো, আমি হোচাতে দড়িগুলো লাগাই। তো খেয়াল করে যে ওনার যে কাজিন ছিল, ওনার কাজিন পুকুরে নামতেছে না, আবার পানাগুলো ঠিক করতেছে। উনি নিজেই দড়িগুলো লাগায় হোচাতে, লাগানোর পরে নিজেই পুকুরের ডোবার পাশে নেমে পানাগুলো একদিকে সরায় ওনার কাজিনকে বলে আচ্ছা তাইলে সেচটা শুরু করি। ওনার কাজিন দড়ির এক প্রান্ত ধরে ওই এক পাশে দাঁড়ায়, উনি দড়ির আর এক প্রান্ত ধরে আরেক পাশে দাঁড়ায়।
এইভাবে পানি সেচা শুরু করে হচ্ছে, বেশ ভালো পরিমাণ পানি ওরা শুরু করে। ওনারা পানি সেচে সামনে একটা ফাঁকা জমি ছিল আইল দেয়া, ওই জমিতে হচ্ছে পানিগুলো ফেলতেছে। এরকম যখন প্রায় 5-6 মিনিটের মতো সেচা হয়ে যায়, তো উত্তরবঙ্গে যারা থাকে তারা হয়তো একটা জিনিস খেয়াল করবে যে মাঝরাতে এমন হয় যে কুয়াশাগুলো অনেক সময় দেখা যায় যে মেঘের মতো ভেসে ভেসে যায়। ওনাদের মাঝখান দিয়ে, মানে কুয়াশা ওই রকম, যেহেতু ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে কুয়াশাটা এরকম ভেসে ভেসে যাচ্ছে। উনি তখন ওনার কাজিনকে জিজ্ঞেস করে যে আচ্ছা এখন কতক্ষণ সময় হচ্ছে, আমরা তো সেই তখন থেকে পানি সেচেই যাচ্ছি, কিন্তু ওরা এখনো মাছ ধরার জন্য আসতেছে না কেন? ওদের মনে হয় ডেকে আনলেই বেশি ভালো হতো। ওনার যে কাজিন সে কোনো কথা বলতেছে না, সে সেচতেছে, এবং সেচতে একটা পর্যায়ে যেটা হয়, ওনার কাজিন কি করে, দড়িটা ধরে একটু জোরে টান দিচ্ছে, মানে এমন একটা ভাবে টান দিচ্ছে যাতে ইনি দড়ি ধরে অবস্থায় হোঁচটকে সামনে পড়ে যায়। এইরকম কয়েকবার হওয়ার পরে হঠাৎ করে ওনার যে কাজিন অনেক জোরে দড়িটা টান দিয়ে ফেলে, এবং জোরে দড়িটা টান দেওয়ার ফলে যেটা হয়, উনি একদম হুড়মুড় করে ডোবার যেখানে পানাটা পরিষ্কার করছে ওখানে পড়ে যায়। ওখানে পড়ে যাওয়ার সাথে সাথে ডোবার পানি তো ওনারা অনেকটা, প্রায় 10-12 মিনিটে অনেকটা পরিমাণ সেচে ফেলছে। তো কাদা ছিল আর কি ডোবায় বেশ। গ্রামের ডোবাগুলোতে যেটা হয় যে অনেক ডোবাতে হাঁটু পরিমাণ কাদা ওঠে। উনি কাদার মধ্যে একদম সবকিছু, জামা কাপড় সহ সবকিছু সহ, শীতে কনকনা ঠান্ডা পানির মধ্যে উনি পড়ে যায়। উনি যখনই উপর হয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে উনি অনুভব করে যে ওনার ঘাড়ের উপরে কেউ লাফ দিয়ে উঠে ওনার ঘাড়টা একদম কাদার মধ্যে ঠেসে ধরছে। যখন এটা মানে উনি অনুভব করতে পারে, উনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হওয়াতে বেশ ভয় পেয়ে যায় যে আসলে হঠাৎ এটা কি হলো, আমার কাজিন কেন আমার কাদার মধ্যে এরকম করে ঠেসে ধরলো। উনি হাত ঘুরে, হাতটা ওনার যে কাজিন যে কাদার মধ্যে অনেক কাদটা ঠেসে ধরে আছে, উনি ওই কাজিনের হাতটা ধরে। যখন কাজিনের হাতটা ধরে তখন উনি একদম সেই পরিমাণের ভয় পেয়ে যায়, কারণ হাতটা ধরে, হাতটা অনেক নরম এবং লোমশ। জাস্ট ওনার হাতের নিচে ফিল হচ্ছে যে একটা লোমশ কিছু উনি ধরে আছে। একদম ভয়ে, মানে তখন কি করবে, মুখটা কাদার মধ্যে, কোনো নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নেই। উনি জাস্ট হাতটা ধরে অনেক জোরে একটা ঝাঁকি দিয়ে লাফ দিয়ে উপরে, এবং লাফ দিয়ে উপরে উঠেই উনি যেটা চোখ খুলে যেটা সামনে দেখে যে একটা লোমশ আকৃতির, যেমন হনুমান টাইপ কিছু হইলে যেরকমটা হয়, এইরকম কিছু একটা ওনার কাঁধ তখনও ধরে আছে, এবং কাঁধটাতে প্রচন্ড পরিমাণে জ্বালা করতেছে। উনি জাস্ট জোরে একটা লাঠি দিয়ে, ওই প্রাণীটাকে জোরে একটা লাঠি দিয়ে একটা চিল্লান দিয়ে উঠে দৌড়ানো শুরু করে। তো যেহেতু শীতকাল এবং তখন কত রাত, উনি বুঝতেছিল না কোন দিকে দৌড়াবে, এটাও বুঝতেছে না। জাস্ট ওনার মনে হইতেছে যে জীবন বাঁচাইতে হলে ওনাকে দৌড়াইতে হবে। শরীর ভেজা, কাদা মাখামাখি অবস্থা, কনকনে ঠান্ডা পানিতে সবকিছু ভেজা, এদিকে প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগতেছে। উনি ভয়ে তখন দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওনাদের যে বিলটা ছিল, এই বিলের মধ্যে একটা গাছ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাটা একটু উঁচু জায়গা। ওই উঁচু জায়গাটাতে যেটা হয় যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে রেইন ট্রি করাই গাছ ছিল। অনেকেই চিনে থাকবেন, গ্রামে যারা থাকেন তারা অনেকেই চিনবেন যে রেইন ট্রি করাই, তো বেশ বড় একটা রেইন ট্রি করাই গাছ ছিল ওখানে। গাছের যেটা হয় যে সাধারণত ওই গাছের চারপাশের যে জায়গাটা, ওইটা একটু মাটিতে উঁচু, ওইখানে কোনো ফসল ফলাতো না কেউ। আর হচ্ছে ওই জায়গাটাতে কিছু ঝোপঝাড় টাইপ, ছোট ছোট আগাছা টাইপ জন্মে থাকতো সবসময়। আর রেইনট্রি করাই গাছটা নিয়ে অনেকেরই কিছু ভীতি ছিল, বা গ্রামে অনেক কথা প্রচলিত ছিল যে ওই গাছে দুইজন কিছু সময়ের ব্যবধানে, মানে কয়েক মাসের ব্যবধানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো সাধারণত যারা রাত্রে বা সন্ধ্যায় জমিতে কাজ করতো, বা কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেত, এমন কিছু লোক বলতো যে অনেক সময় দেখা যেত যে কেউ একটা আপসা কেউ বসে আছে রেইনট্রি গাছের নিচে, এবং কাছে গেলেই দেখা যেত কেউ নেই। মানে এরকম অনেক কথা প্রচলিত ছিল। উনি যখন দৌড়ানো শুরু করে জমির মধ্যে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে উনি ওই উঁচু জায়গাতেই হোঁচট খেয়ে ওই রেইনট্রি গাছের নিচে পড়ে যায়। যখন উনি পড়ে যাওয়ার পরে, মানে পড়ে যাওয়ার আগে উনি খেয়াল করে যে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য উনি পড়ে যাওয়ার সময়
যে খেয়াল করে যে গাছের ডালে কিছু একটা উনি দেখছে। উনি তখন জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা দেখে, উনি তো উপর হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি চিত হয়ে ঘুরে যায় যে আসলে কি দেখলো উনি। আবার উনি ঘুরে সাথে সাথে উনি চোখের সামনে যেটা উপরে দেখতে পায়, উনি তো পড়ে আছে মাটিতে, এবং ঘোরার সাথে উনি দেখতে পায় যে উপরে ঠিক আবছা দেখা যাচ্ছে দড়িতে কেউ একজন ঝুলতেছে। মানে বাতাসে যদি ঝুলতে যেমন একটা হয় ওই রকম উনি দেখতেছে, গলায় দড়ি দেওয়া অবস্থায় কেউ একটা ঝুলতেছে, কিন্তু চেহারাটা বা ওই রকম আকৃতি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু মনে হইতেছে কেউ একজন ঝুলতেছে। এইটা দেখার পরে ওনার আরো সেই রকম ভয় শুরু হয়ে যায়, কারণ এমনিতেই রাত, এখন রাত কত এটা বুঝতেছে না, অন্ধকারের মতো একটা ভাব, তার মধ্যে একটা মরা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতেছে ওনার শরীরের উপর। এখন উনি কি করবে এটা বুঝতেছে না, উনি জাস্ট উঠে আবার জোরে একটা দৌড়ানো শুরু। উনি যখন দৌড়াচ্ছে তখন ওনার মনে হচ্ছে যে পিছন থেকে বেশ জোরে কিছু শব্দ ভেসে আসতেছে। শব্দগুলো এমন যে দেখা যাচ্ছে যে হচ্ছে শিয়াল ডাকলে গভীর রাতে যেরকম একটা শব্দ হয়, বা অনেকেই বলে কুকুর কান্না করে গভীর রাতে, কুকুর কান্না করলে যেরকম একটা শব্দ হয়, এইরকম কিছু শব্দ খুব জোরে ওনার পিছনে ভেসে আসতেছে ওই গাছের কাছে থেকে। তো ওনার চিন্তা যে এই গাছে যেহেতু আসছে, এখান থেকে সোজা যদি আমি দৌড়াই তাহলে মাটির যে রাস্তাটা মেঠো পথটা, ওই মেঠো পথে যে উনি আবার উঠবেন। তো উনি দৌড়াতে দৌড়াতে বেশ সামনে যে মেঠো পথটা খুঁজে পান, ততক্ষণে আর শব্দগুলো অনেকটাই কমে গেছে পিছনের, এবং ওনার তখন মনে হয় যে আসলে যে লোমশ যে প্রাণীটা ছিল এইটা কোন দিকে গেল, আমি যে লোমশ প্রাণীটাকে রেখে আসলাম এটা কি আমার পিছনে দৌড়াচ্ছিল, বা এটা কি আসতেছে নাকি। মানে উনি তখন আরো বেশি পরিমাণ ভয় পেয়ে যায়। এখন চিন্তা করে যে উনি যেখানে এসে উঠছে রাস্তার যে জায়গাটাতে, এখান থেকে উনি যদি ওনার গ্রামে বা ওনার বাড়ির দিকে যায় তাহলে ওনাদের যে গ্রামের একটা কবরস্থান আছে এটা পার হয়ে ওনাকে যেতে হবে। এই ভয়ের অবস্থায় ওনার সাহস হচ্ছে না যে কবরস্থান পার করে উনি হচ্ছে গ্রামে যাবে, আবার এই রাস্তায় যে দাঁড়ায় থাকবে এই সাহসটাও নেই, কারণ উনি গাছ থেকে মাত্রই একটা লাশ ঝুলতে দেখে আসলো, এবং এই প্রাণীটা যে এখন কই আছে, আবার এখানে এসে আক্রমণ করবে কিনা এটাও বুঝতেছে না। কিন্তু উনি তখন যেটা করে যে না, ওনার যা কিছুই হয়ে যায় ওনাকে কবরস্থান দিয়ে দৌড়ে বাড়ি যেতেই হবে। উনি রাস্তা দিয়ে আবার দৌড়ানো শুরু করে বাড়ির উদ্দেশ্যে। যখন উনি রাস্তা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে, একটা পর্যায়ে উনি যখন দেখতেছে যে কবরস্থানটা আর কিছু দূর গেলেই কবরস্থানটা সামনে আসবে, তো শীতকালে যেটা হয় যে রাস্তায় কুয়াশার গুলো এসে গাছের সাথে, রাস্তার দুই পাশে যেহেতু অনেক ধরনের গাছ থাকে, গাছের সাথে যে কুয়াশাগুলো ধাক্কা খেয়ে কুয়াশাগুলো পানি হয়ে ঝরে পড়ে, আর রাস্তার মাঝখানে তখন খুব একটা বেশি কুয়াশা দেখা যায় না, কিন্তু দুই সাইডে হচ্ছে বেশ সাদা, মানে আর কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। উনি রাস্তার মাঝখান দিয়ে তখন দৌড়াচ্ছে, জোরে জোরে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে আর একটা পর্যায়ে যখন কবরস্থানের পাশে চলে আসে, ওনার তখন একটাই চিন্তা যে উনি কবরস্থানের দিকে দেখবে না, সোজা দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু উনি যখনই কবরস্থানটার দিকে আসে, কবরস্থানে কিছু বাঁশঝাড় ছিল যেগুলো রাস্তার সাথে ছিল। গ্রামের কবরস্থানগুলো সাধারণত শহরের মতো হয় না, ওটা যেমন হয় যে বাঁশঝাড়ের পাশে বা দেখা যাচ্ছে যে অনেক ঝোপঝাড়ের মধ্যে কবরগুলো দেওয়া হয়, এবং ওইটা বাঁশের কিছু বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া হয়, যেটা বাইরে থেকেও দেখা যায় বা রাস্তা থেকেও দেখা যায়। তো উনি যখন দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা মনে হলো যে রাস্তার পাশে একটা বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ে একটা কাফন করা লাশ দাঁড়ানো অবস্থায়, মানে বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়ানো অবস্থায় একটা কাফন করা লাশ। জাস্ট এইটা দেখে ওনার মানে ভয়ে আর কিচ্ছু মনে হইতেছে না, দৌড়াতে পারতেছে না, পা থেমে গেছে। জাস্ট উনি তখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে। কিন্তু উনি যখন ভয়ে লাফ দিয়ে রাস্তার এক সাইডে চলে আসে, মানে কবরস্থানের ঠিক অপোজিটে, তখন রাস্তার পাশে থাকা যে কোনো একটা গাছের সাথে ওনার মাথাটা বেশ সজোরে আঘাত করে। আঘাত করার পরে উনি রাস্তায় একদম পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি আর কিছু বলতে পারে না যে আসলে ওনার কি হয়ে গেল। তো তারপরে একটা পর্যায়ে উনি অনুভব করে যে বেশ ঠান্ডা লাগতেছে ওনার, এবং চোখ মেলে দেখে উনি তখনও রাস্তাতেই পড়ে আছে। আর ওনার পাশে বেশ লম্বা একজন লোক দাঁড়ায় আছে। উনি তখন লাফ দিয়ে উঠে বসে যে এইটা আবার কি। ওনাকেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না, এরকম একজন লোক
ওই লোকটাও তখন ওনাকে বলতেছে যে আপনি আস্তে ওঠেন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো উনি তখন বলে যে আচ্ছা আপনি কি, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, বা আমি এই কবরস্থানের পাশে পড়ে আছি, এখনো কি সকাল হয়নি? ওই লোক বলতেছে না, এখনো সকাল হয়নি, আমি বেশ অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, এই জন্য আমি তোমার এইদিকে আসলাম। উনি বলতেছে যে আমি অনেকক্ষণ ধরে পড়ে আছি, মানে এখন কয়টা বাজে? আমি তো মাত্র এখানে পড়লাম। তখন ওই লোক বলতেছে যে না, তুমি মাত্র পড়ো নাই, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে পড়ে আছো, জন্য আমি তোমার কাছে আসলাম। তখন ওই লোকটা বলতেছে তুমি উঠে কি দাঁড়াইতে পারবা? তো উনি বলতেছে হ্যাঁ আমি উঠে দাঁড়াইতে পারবো। উনি উঠে দাঁড়ায়, তো ওনার তখন শরীর তখনও কাঁপতেছে। লোকটা বলতেছে আচ্ছা তোমার কি হয়েছে? উনি শর্টকাটে একটু বলে যে এই ব্যাপার, আমি তো এই কবরস্থানে এইরকম একটা জিনিস দেখলাম। লোকটা বলতেছে আচ্ছা যাই হোক, তোমার বাড়ি কোন দিকে? উনি বলে যে এই যে সামনের এই রোড দিয়ে যে সামনেই আমার বাড়ি। লোকটা তখন বলে ঠিক আছে তুমি উঠে দাঁড়াও, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। উনি হাঁটতেছে সামনে, লোকটা পিছনে। ওনার শরীরে তখন একটা ভয় ভয় কাজ করতেছে। লোকটা ওনাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় গেছিলে এখানে? উনি তখন বলে যে আমি হচ্ছে আমার কাজিনের সাথে ডোবাই গেছিলাম, ডোবা এসেছে মাছ ধরতে, আমাদের মাছ ধরার কথা ছিল। এখন আমার কাজিনকে সাথে নিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি যে আমার কাজিন চোরে একটা টান দিয়ে বসে। তবে লোকটার সাথে কথা বলতে বলতে উনি একটা জিনিস খেয়াল করে যে লোকটা সব সময় একটু পিছে পিছে, মানে ওনার সাথে হাঁটতেছে না বা ওনার সামনে আসতেছে না, লোকটা একটু পিছে উনি সামনে। উনি যতই হাঁটার গতিটা কমায় দেয়, কিন্তু তারপরেও লোকটা ওনার পিছনেই থাকে। এরকম কিছু কথাবার্তা লোক। একটা পর্যায়ে উনি যখন ওনার গ্রামের কাছাকাছি চলে আসে, যে এখন বাড়ির মধ্যে ঢুকবে, পাশেই হচ্ছে ঢুকতেই ওনারা একটা পরিচিত বন্ধুর বাড়ি আছে। ওই বন্ধুর বাড়ির কাছাকাছি যখন চলে আসে, তখন হঠাৎ করে খেয়াল করে যে ওনার পিছনে থেকে আর কোনো আওয়াজ আসতেছে না, বা উনি অনুভব করতেছে না যে কেউ হাঁটতেছে ওনার পিছনে। তখন উনি হঠাৎ পিছনের দিকে কথা বলতে বলতে তাকায় দেখে কি ব্যাপার, কার সাথে কথা বলতেছিল এতক্ষণ ধরে, আর রাস্তায় কোনো লোক নেই বা কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। উনি তখন বিষয়টা আরো বেশি ভয় পেয়ে দৌড়ে ওনার যে ফ্রেন্ডের বাড়ি ছিল, ওই ফ্রেন্ডের বাড়িতে যে দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করে। তো তখন ওনার ফ্রেন্ডের বাড়ির লোকজন যারা ছিল সবাই দৌড়ে বেরোয় আসে, কি হয়েছে যে তুমি এত রাতে কাদা মাটি সব পানি মাখা অবস্থায় এখানে কেন? তখন বলে যে আমার এই ব্যাপার হয়েছে, এক লোক তো আমাকে আগায় দিয়ে গেল কবরস্থান থেকে এখানে, এখন দেখতেছি সেই লোক নেই। তো তারপরে ওনারা ওনাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং গরম কাপড় চোপড় দেয়, পানি খাওয়ায়। ভোরের দিকে ওই ফ্রেন্ডের সাথে উনি তখন হচ্ছে বাড়িতে চলে আসে। আসার পরেই উনি ওনার যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে গেছিল তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যেটা দেখে যে ওনার ফ্রেন্ড নাই বাড়িতে। উনি আবার ঘুরে যে কাজিন আর অন্যান্য কাজিন যারা ছিল তাদের কাছে আসে। কাজিনদের কাছে আসার পরে ওনার কাজিনরা ওনাকে বলে যে আসলে আমরা তো উঠে সকালে তোর ওখানে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, দরজায় ধাক্কা দেখি করলাম, কিন্তু তোর তো কোনো সার শব্দ নেই। তারপরে যে কয়জন ছিল, তারপর ওনার অন্যান্য যে কাজিনরা ছিল সবাইকে সাথে নিয়ে ওই ডোবার দিকে যায়। যাওয়ার পরে দেখে যে আর কয়েকজন কাজিন তারা যে ওই ডোবা থেকে পানি সেচতেছে। ওনাকে যে কাজিনটা ডেকে নিয়ে যায় সে ওখানে যে পানি সেচতেছে। তো নিজে বলতেছে তুই যে কালকে রাত্রে আমাকে ডেকে নিয়ে আসলি, আসার পরে তুই কই হারাইছি? তো বলতেছে আমি তোকে কালকে কই ডেকে নিয়ে আসলাম, আমরা তো কয়েকজন মিলে তোকে যে ডাকলাম, তোকে ঘরে দরজায় অনেক জোরে ধাক্কা দেখিয়ে বললাম, কিন্তু তোর তো কোনো সারা শব্দ পেলাম না পেয়ে আমরা পরে চলে আসলাম। আসার পরে এখানে এসে দেখি যে এখানে হচ্ছে একটা হোঁচা এবং দড়ি লাগানো অবস্থায় পড়ে আছে, আবার পানা পরিষ্কার করা, আবার পানিগুলো ওই জমিতে অনেকটা তুলে দেয়া। আমরা ভাবলাম হয়তো কেউ চুরি করে মাছ ধরতে আসছিল নাকি রাত্রে, আমরা আরো এটা ভাবতেছি। তোকে তো খুঁজে পাইলাম না, তোকে বাড়িতে যে নক করলাম কিন্তু তুই তো ঘুম থেকে উঠলিও না, বেরো হইলি। তারপরে আমরাই চলে আসলাম যে আমরা যে আপাতত সেচ শুরু করি, তারপরে হচ্ছে তোরা আসলে মাছ ধরি। তো ইনি তখন ওই জিনিসটা আসলে উনি যখন ঘটনাটা আমার সাথে শেয়ার করে, তারপর উনি বলে যে আমি ঘটনাটা অনেক হুজুরের সাথে শেয়ার করছি যে আসলে আমাকে সেদিন কে ডেকে নিয়ে গেছিল মাছ ধরতে, আমাকে ওইখানে বা ঠেসে ধরলো কি কাদার মধ্যে,
আবার ওই লোমশ জিনিসটা কি ছিল, আমি যে রেন্ট্রি গাছের ওখানে এসে পড়ছিলাম, ওই রেন্ট্রি গাছে যে লাশ ঝুলতে দেখলাম আমি, এটাই বা কি ছিল? আবার কবরস্থানে লাশ দেখলাম, আমাকে একজন লোক আবার পার করে দিয়ে গেল কবরস্থানটা, বাড়িতে রেখে গেল, এই লোকটা কে ছিল? মানে এই প্রশ্নগুলোর জবাব উনি অনেককেই ঘটনাটা শেয়ার করছে, কারোর কাছ থেকেই উনি কোনো সঠিক ব্যাখ্যাটা পায়নি। উনি যেটা বলে যে তারপরে আমার 3-4 দিন প্রায় জ্বর ছিল, এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই, কিন্তু আমি এই ঘটনাগুলোর ব্যাখ্যা এখনো পাইনি। উনি আমাকে যেটা বলে, তা আমার কাছে উনি ঘটনাটা শেয়ার করে পর বলে যে এটা ঘটনাটা আসলে কতটা ভয়ের, এইটা হচ্ছে যিনি ঘটনাটা ফেস করে তিনি আসলে বুঝতে পারে যে একটা নির্জন জায়গায় লাশ ঝুলতে দেখতেছে এরকম ঘটনা। অনেকগুলো প্রশ্নের উনি কোনো উত্তর পায়নি, এবং এরপর থেকে ওনার সাথে আর কোনো ভৌতিক ঘটনা বা এরকম কিছু ঘটনা কোনোদিন ঘটেনি। এটাই লাস্ট ছিল এবং এটাই প্রথম ছিল। তো যাই হোক, আজকের মতো ঘটনা এই পর্যন্তই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমিয়ার থেকে। আজকে যে লোমহর্ষ ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছে নুরু, তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, তিস্তা নদী চরাঞ্চল আর তার শাখা নদীগুলোর মাঝি মোল্লাদের জীবন যতটা কষ্টের, তাদের অভিজ্ঞতার ঝুলিতে জমে থাকা রহস্যময় ঘটনাগুলোর জন্য ততটাই ভয়ঙ্কর। তো এই ঘটনাটি নুরুর বড় চাচা বৃদ্ধ কদম আলীর। তো কদম চাচা প্রায় 40 বছর ধরে এই একটা নদীতে নৌকা চালিয়েছেন, এবং নদী আর পানির নারী নক্ষত্র তার মুখস্থ। তিনি এতটাই সেখানে মানানসই। কিন্তু 10 বছর আগে একটা ঘটনায় তার জীবনটা পাল্টে যায়, এবং তার কি বলবো, তার এমন একটা ভয়ানক ঘটনা ঘটেছে যেটা তিনি মনে পড়লে তার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার ভয় লাগে, তিনি সাহস পান না। যাই হোক, তো সেদিন ছিল ভরা নদী। তো উজানের ঢলে তিস্তা তখন যৌবন ফিরে পেয়েছে। তো চারিদিকে থই থই পানি। তো কদম চাচা বিকেলের দিকে কিছু যাত্রী নিয়ে ওপারে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে রাত হয়ে গেল। নদী তখন একদম নিথর হয়ে গেছে, যেন আয়নার মতো স্থির। তো আকাশে রূপালী চাঁদ উঠলেও তার আলোটা কুয়াশার কারণে একটা মায়াবী দেখাচ্ছিল। তো ঘোলাটে পরিবেশ তৈরি করেছে এরকম আর কি। তো কদম চাচা তার নৌকা নিয়ে একা একাই ঘাটের দিকে ফিরতেছিলেন, আর লণ্ঠনের আলোয় নদীর পাড়ের ঘন জঙ্গলগুলো বিশাল সব দানবের মতো তার কাছে দেখাচ্ছিল। তো হঠাৎ কদম চাচা অনুভব করলেন যে নৌকাটা আগের চেয়ে অনেক ভারী হয়ে গেছে, লগি ঠেলতে তার জান বেরিয়ে যাচ্ছে। তো তিনি ভাবলেন নৌকার তলায় হয়তো কোনো বড় কোনো গাছের গুঁড়ি বা কোনো কিছু আটকে গিয়েছে, যার কারণে হয়তো নৌকাটা সামনের দিকে আগাচ্ছে না। তো তিনি তার সাথে থাকা লণ্ঠনটা দিয়ে নৌকার চারপাশটা দেখানোর চেষ্টা করলেন। তিনি দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন যে নৌকার একদম পিছনে, যেখানে হাল ধরার জায়গা, তো সেখানে একটা ছায়া বসে আছে। ছায়াটা মানুষের মতো হলেও তার কোনো অবয়ব বোঝা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল যে লম্বা লম্বা চুল নৌকার তলা গিয়ে পানিতে ভাসতেছে। তো কদম চাচা সাহস সঞ্চার করে বলেন, কে রে ওখানে, কার বাড়ির লোক? তো সেই ছায়াটা কোনো কথা বললো না, শুধু ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকালো। রাসেল ভাই, কদম ভাই দেখলেন সেই অবয়বটা একটা অস্বাভাবিক রকমের, এবং তার চোখগুলো ছিল একদম সাদা এবং স্থির। সেই অবয়বটা খসখস করে বলল, মাঝি ভাই, আমাকে কি মাঝ নদীতে নামিয়ে দেবেন? আমার ভিটেটা ওখানে ডুবে গেছে। তো কদম চাচা বুঝলেন এটা কোনো মানুষ নয়, এটা জিন। তো হয়তো খারাপ জিন। তিনি ভয় পেলেও হাতে থাকা বইটাটা তিনি ছাড়লেন না। তিনি বুঝতে পারলেন নৌকাটা আর এখন তার নিয়ন্ত্রণে নেই। নৌকাটা নিজের থেকে নদীর গভীরে থেকে গভীরে যাচ্ছে। তো যেখানে সবচেয়ে বেশি স্রোত আর গভীরতা, সেই দিকে ছুটে যাচ্ছে নৌকাটা। তো কদম চাচা দেখলেন চারপাশে পানি হঠাৎ করে নীল হয়ে জ্বলতে শুরু করছে। ছোট ছোট আগুনের গোলার মতো আলো পানির নিচ থেকে ভেসে আসতেছে। তারা সবাই সমস্যার একটা কান্নার সুর তুলল, যা শুনলে কলিজা শুকিয়ে যাবে। তো
তো নৌকাটা যখন মাঝ নদীতে পৌঁছালো, হঠাৎ সেই সাদা চোখে সত্তাটা দাঁড়িয়ে পড়ল। তার উচ্চতা প্রায় 10 ফুট। সে তার হাত দিয়ে কদম চাচার ঘাড়ে একটা চাপ দিল। কদম চাচা অনুভব করলেন তার শরীরের হাড়গুলোর জন্য মটমট করে ভেঙে যাচ্ছে। অবয়বটা একটা বিভৎস হাসি দিয়ে মাঝিকে বলল, কদম চাচাকে বলল, মাঝি, আজ তুই আমার নৌকার লগি ধরবি? আমার রাজ্যের অনেক মাঝি দরকার। তো কদম চাচা দেখলেন নদীর পানি দুভাগ হয়ে গেছে। দুভাগ হয়ে একটা বিশাল গহ্বর তৈরি হয়েছে। সেই গহ্বরের ভিতরে হাজার হাজার পচা মানুষের হাড় বেরিয়ে আসতেছে। তারা নৌকাটাকে নিচে থেকে টেনে নিচ্ছে। নৌকা তো কদম চাচা তখন নিজের শেষ শক্তি দিয়ে তার গলার তাবিজটা হাতে নিলেন এবং চিৎকার দিয়ে দোয়া পড়তে লাগলেন। ঠিক তখনই একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে নৌকাটা উল্টে গেল। কদম চাচা বরফ পানিতে পড়ে গেলেন এবং তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি আর কোনো কিছুই মনে করতে পারলেন না। তো পরের দিন সকালে যখন স্থানীয় জেলেরা কদম চাচাকে সেই নদীর তীরে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থা দেখতে পায় এবং তারা তার শরীরে দেখে যে নীল নীল ছোপ ছোপ দাগ, এবং কেউ যেন তাকে মানে বিষ খাইয়েছে, এবং বিষ খেলে যেরকম শরীরে অনেক সময় নীল নীল ছোপ ছোপ দাগ হয় সেরকম। তো তারা নৌকার কোনো হদিস পায়নি, তার নৌকার আশেপাশে কোথাও খুঁজে পায়নি। তো এরপর কদম চাচাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তো কদম চাচার শরীরে প্রচন্ড জ্বর আসে, এবং জ্ঞান ফিরে আসার পর তাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু আসলে তিনি কোনো কিছু বলতে পারতেছেন না। তিনি মনে হয় যে বোবা হয়ে গেছেন। তিনি কোনো কথা বলতেছেন না, একদম বোবা মানুষদের মতো শুধু মানুষের দিকে চেয়ে থাকেন, এবং বিশেষ করে রাত হলে তিনি তাণ্ডব শুরু করে দেন, এবং রাত হলে তিনি চিৎকার চেঁচামেচি, মানে তার চিৎকার চেঁচামেচিতে বাসায় থাকা যাচ্ছিল না, এরকম অবস্থা। তো গ্রামের মানুষ এবং তার বাড়ির লোকজন এটা বুঝতে পারে যে অবশ্যই তার সাথে কোনো খারাপ জিন বা কোনো আত্মা বা যেটাই বলে আমরা তাকে ধরেছে, এবং যার কারণে তিনি এরকম করতেছেন। তো পরবর্তীতে একজন তান্ত্রিককে নিয়ে আসা হয়, এবং তান্ত্রিক আসার পর যখন কদম চাচাকে পরীক্ষা নিরীক্ষা করেন, তিনি দেখেন যে হ্যাঁ, তার সাথে একটা জিন আছে, এবং তিনি জানান যে এই জিনটা আসলে দুষ্ট একটা জিন। আর এখানে ওই যে নদীর মাঝখানে আসলে একসময় একটা ভিটা ছিল, তো এখানে একটা পরিবার ছিল। এক বন্যায় আসলে তারা দুঃসাহস করার কারণে এক বন্যায় আসলে তারা সেই তাদের কাছে হয়তো নৌকা ছিল না, যার কারণে তারা আসলে সেই ভিড়ের থেকে যে তারা নদী পার হয়ে চলে আসবে এরকম তাদের সৌভাগ্য হয়নি। তারা সেই ভিড়েতেই প্রচণ্ড পরিমাণ বর্ষার কারণে সেখানে তারা পানিতে ডুবে মারা যায়। ফলে সেখানকারই আর কি যে মানুষগুলো ছিল তাদেরই অবয়ব বা তাদেরই উপর ভর করে সেই কিছু জিন আসলে সেখানে আছে, এবং তারা আসলে এখানে যদি কেউ যায় সেই সমস্ত জিনগুলো নাকি তাদেরকে আক্রমণ করে বা আসর করে। তো ওখানকার একটা খারাপ জিন আসলে কদম চাচাকে আসর করেছে। তো যখন তান্ত্রিক সে জিনের সাথে কথা বলে, তো সেই জিনটা যেতে রাজি হয় না। তো পরবর্তীতে সেই জিনকে তান্ত্রিক বোতলবন্দি করে, এবং কদম চাচা পরবর্তীতে সুস্থ হয়। প্রায় 10 দিন পর সুস্থ হন তিনি। কিন্তু সুস্থ হওয়ার পরও তিনি আসলে সেই নদীতে যে তিনি ছোটবেলার থেকে মাছ ধরে যে জীবিকা নির্বাহ করেন, আসলে এই যে এতদিন থেকে তিনি এই কাজটা করে যাচ্ছেন, তিনি এরপরে আসলে কোনোদিন সেই কোনো নৌকা নিয়ে সেই নদীতে মাছ ধরতে যেতে সাহস পাননি। তো তিনি যখন সুস্থ হন তিনি বলেছেন যে এই ঘটনাটা এইভাবে ঘটেছিল। তো গঙ্গাচড়া ওই মোহনায় নাকি সেই কদম চাচার সাথে ঘটে যাওয়ার ঘটনার পর যেহেতু এলাকাবাসী সবাই লক্ষ্য করেছে এবং তারা দেখেছে, তো তারপর থেকে নাকি সেখানে আসলে কেউ মাছ ধরতে যায় না। তো রাসেল ভাই, এখন যেহেতু সেই নদীর উপর আসলে একটা ব্রিজ হয়েছে, একটা বিশাল বড় ব্রিজ হয়েছে, এখন আসলে মানুষ ব্রিজের উপর দিয়ে চলাচল করে। আগের মতো এখন মানে মানুষদেরকে বিশেষ করে যারা মাঝি আছে তারা আসলে এখন মানুষদেরকে এপার থেকে ওপারে নিয়ে যায় না, কারণ ব্রিজের কারণে মানুষ এখন ব্রিজের উপর দিয়েই যায়। এখন পারাপারের জন্য আসলে মানুষ এখন নৌকা ব্যবহার করে না। তো যারা আসলে জেলে, তো যারা মাছ ধরে শুধু তারা দিনের বেলাতেই মাছ ধরে, রাত্রেবেলা আসলে ধরে না। তো কদম চাচা এখনো সুস্থ আছেন, এখন সবকিছু ঠিকঠাক, এখন তিনি সুস্থ আছেন, কিন্তু
তিনি আসলে ওই মাঝিগিরিটা ছেড়ে দিয়েছেন, তিনি এখন অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। এটা আমাকে নুরু জানিয়েছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি শুনবেন, এই ঘটনাটি অসম্ভব রকমের অদ্ভুত টাইপের একটি ঘটনা। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম আলিফ ভাই। আমি তানভীর বলছি, প্রাচীন বাংলার শস্য ভান্ডার খ্যাত বরিশাল থেকে। স্টোরি টেলার হিসেবে আমার পরিচিত সকল প্ল্যাটফর্মের ভেতর আলিফ ভাই সবসময় পছন্দের লিস্টে উপরে থাকবে, ছিলেন, এখনো আছেন। ধন্যবাদ ভাই আপনাকে। 1 দশকের বেশি সময় ধরে একাধিক প্ল্যাটফর্মের সহস্র ঘটনা শোনার পর মনে হলো সারাটা বছর শুনেই গেলাম, কিছুই শেয়ার করলাম না। আমার জানা ঘটনা যদি না পাঠাই তাহলে সবার সাথে অন্যায় করা হবে। যদিও আমার ঘটনাটা তেমন ভয়ঙ্কর কিছু না, কিন্তু যখন শুনছিলাম তখন আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছিল, তাই এটাই লিখতে বসা। এতদূর গিয়ে স্টুডিওতে উপস্থিত হওয়া বর্তমানে আমার পক্ষে সম্ভব না বিধায় লিখে পাঠালাম, প্রচারযোগ্য হলে। যাই হোক, মূল ঘটনায় আসার আগে বলে রাখি, এই ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। অনেকগুলো ঘটনার মাঝে এটা একটা ঘটনা যা আমি তার নিজ মুখে শুনেছিলাম। মামার বয়স এখন প্রায় 60 ঊর্ধ্ব হবে। সঙ্গত কারণে মামার নাম পরিচয় প্রকাশ করলাম না। বরিশাল বিভাগে অবস্থিত পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শ্রীরামপুর গ্রামের একটি ঘটনা। বর্তমানে এই গ্রামের শহরে হাওয়া লাগলেও 20 বছর আগেও ছিল সম্পূর্ণ আলাদা। গ্রামের বেশিরভাগ বাড়ি ছিল মূল রাস্তার 2 পাশে বিলের মধ্যে যে সরু রাস্তা চলে গেছে সেই সরু রাস্তার সাথে যুক্ত হয়েছে। বিলের মধ্যে চারিপাশে বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা বাড়িগুলো সরু রাস্তা দিয়ে যুক্ত না থাকলে বর্ষাকালে এগুলোকে দ্বীপ বলা যেত। বর্ষায় রাস্তাঘাট এমনকি সকল বাড়ির উঠানে ও হাঁটুর উপর কাদা হয়ে যেত। কোথাও বিস্তীর্ণ বিল, আবার কোথাও প্রচুর ঝোপঝাড় আর গাছপালার জঙ্গল। পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কোনো বাহনও ছিল না। অতি প্রয়োজনে শহরে যাওয়ার একমাত্র উপায় ছিল নদীপথ। প্রায় 1.5 ঘন্টা ট্রলার চালিয়ে তবেই পটুয়াখালী শহরে যেতে হতো, অর্থাৎ এক কথায় অজপাড়াগা। মামাবাড়ি বেড়াতে গেলে এই গায়ের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে আমরা শুনেছি নানান রকমের অদ্ভুত ঘটনা। আমার মামা গ্রামের মানুষ, প্রচণ্ড দুরন্তপনার মাঝে তার শৈশব কেটেছে। নানা ছিলেন গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। গ্রামের নানার ধরনের বিচার সালিশ করার একটা ব্যবস্থা ছিল। গভীর রাত কিংবা ভোর হয়ে যেত মাঝে মাঝে বিচার সালিশ করতে করতে বাড়ি ফিরে যেতে। মামার বায়নার কারণে সেও মাঝে মাঝে নানার কাছে যেতে। রাত বিরাতে নির্ভয়ে বাইরে চলাফেরার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই, কারণ তার নানার সাথে মোস্ট অফ দ্য টাইম যেতে হতো এবং যা রক্তে মিশেছে আজ পর্যন্ত। মূল ঘটনায় যাই। মামার বয়স তখন 18-20 হবে। গ্রামের বাকি সবার মতোই নানারও কৃষি জমি ছিল এবং এটাই ছিল আয়ের প্রধান উৎস। সেবার ধান কাটার সিজন হলেও মামাদের সামান্য কিছু জমিতে ধান দেরিতে পাকায় কাটা বাকি ছিল তখনও। কিন্তু সিজনাল কারণে জমিতে নতুন পানি ওঠা শুরু হয়ে গেছে, তাই নানা মামাকে বললেন 2 জন লোক লাগিয়ে বাকি ধানগুলো কেটে ফেলতে, না হলে পানিতে নুয়ে পড়লে কাটতে অনেক কষ্ট হবে যে। মামাদের ধান কেটে দেওয়া এই 2 জন মানুষের সাথে মামার সখ্যতা ছিল, কারণ তারা একই বয়সী ছিল। ছোটবেলায় একই স্কুলে পড়েছিল বিধায় তাদের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। পাশের গ্রামে পরদিন যাত্রাপালা থাকার কারণে তারা সেখানে যাবে বলে মন স্থির করলেও সারাদিন ধান কেটে বিশ্রাম না নিয়ে সেখানে যাওয়াটা ছিল কষ্টসাধ্য। এমন বিনোদনের ব্যবস্থা বছরে 2-1 বার আয়োজন হতো, তাই এটা মিস করা যাবে না। তাই 3 জনে মিলেই সিদ্ধান্ত নিল কাল ভোরেই রাতেই ধান কাটা শুরু করবে। মামা ভোর রাতে বের হয়ে বাকি 2 জনের বাড়ি থেকে তাদের ডেকে নিয়ে যাবে। দিনে রোদ থাকায় খুব ভোরে ধান কাটা খুব সাধারণ গ্রামের ঘটনা। মামাও সাহায্য করলে 3 জনে দুপুরের মধ্যে ধান কাটা শেষ করে বিশ্রাম নিবে। বিকেলে সবাই রওনা দিয়ে সময় মতো সন্ধ্যার পরে পৌঁছে যাবে গন্তব্যে। যাত্রাপালা দেখা, ধান কাটা সব হয়ে যাবে। মাথায় এই প্ল্যান নিয়ে ঘুমানোর কারণে রাতে মামার প্রপার ঘুম হয় না এবং ভোর রাতের আগেই ঘুম ভেঙে যায়।
ভোর রাত ভেবে সে মোটামুটি মাঝরাতের একটু পরপরই বের হয়ে পড়েন। আর কারণ হারিকেন জ্বালিয়ে ঘড়ি দেখতে গেলে বাসার সবাই জেগে যাবে, তাই তাদের প্ল্যান ভেস্তে যেতে পারে। তো চুপচাপ বাসায় পেছনের দরজা দিয়ে বের হয়ে সোজা সেই বন্ধুদের বাড়ির দিকে যাচ্ছিলেন, কারণ তাদের ডেকে এনে একসাথে কাজ শুরু করার কথা। বাইরে নেমেই দেখেন একটা ফুরফুরা বাতাস। মামা রাস্তায় ওঠা মাত্রই তার রাতের অল্প ঘুমের ক্লান্তি যেন নিমিষে গায়েব হয়ে গেল। এত চমৎকার পরিবেশ খুব কম সিজনই থাকে। আকাশটা পরিষ্কার থাকে, সেই রাত ছিল পুরো জ্যোৎস্না। আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন এই সিজনে আকাশের পূর্ণ চাঁদ না থাকলেও জ্যোৎস্নায় পথঘাট বেশ পরিষ্কার দেখা যায়। আর পূর্ণ চাঁদ থাকলে অনেকটা দিনের আলোর মতোই পরিষ্কার দেখা যায়। এতই পরিষ্কার যে রাস্তার পারে থাকা গাছের পাতাটা কি গাছের তা পর্যন্ত চেনা যায়, মানে কোন গাছের পাতা এটা তা পর্যন্ত চেনা যায়। এমন পরিবেশে যে কারো মনে গুনগুন করে গান গাইবার ইচ্ছা জাগে। মামা প্রথমে মনে মনে, পরে মুখে আস্তে আস্তে গুনগুন করে গান গাচ্ছিলেন এবং আগাচ্ছিলেন আস্তে আস্তে। বাড়ির রাস্তা দিয়ে 7-8 মিনিট হাঁটলে গ্রামের মূল রাস্তা, এবং সেই রাস্তার থেকে 3-4 মিনিট বামে হাঁটলেই বাকি দুইজনের বাড়ি। আর ধান কাটা হবে বাড়ির রাস্তা আর মূল রাস্তার সাথে সংযোগ যে সড়ক আছে সেটার ডান পাশের জমিতে। জমি আর রাস্তার মাঝখানে বেশ লম্বা কিন্তু কম প্রস্থের ডোবা থেকে, কারণ রাস্তা তৈরির সময় মাটি কাটার ফলেই এই ডোবাটা তৈরি হয়, যেটাকে ছোট করে ক্যানেলও বলে। মামা যখন মূল রাস্তার কাছাকাছি বাকি দুজনের বাড়ি থেকে অল্প দূরে, তখন খেয়াল করলেন জমিতে ওঠা স্বচ্ছ নতুন পানিতে অনেক মাছ বরাবরই ঘাই দিচ্ছে, মানে বারবার ঘাই দিচ্ছে ওনার বরাবর। তাদের মাঝে আবার কয়েকটা বাচ্চা সহ মাঝারি সাইজের 2টা বোয়াল মাছ মামার একদম পরিষ্কার মনোযোগ কেড়ে নেয়। এত অল্প পানি যে মাছটাকে খালি হাতেই ধরা যাবে। সেই সময়ে ডোবা, পুকুর, খাল, বিল এমন মাছ, বড় সাইজের দেশীয় মাছ পাওয়া যেত যেগুলো খুব সাধারণ ব্যাপার। হাল চাষ করতে গিয়ে গরুর জোয়াল দিয়ে 5-7 কেজি ওজনের বোয়াল মাছ পিটিয়ে ধরে নিয়ে আসা যেত খুব সাধারণভাবেই। তো মামা ভাবলেন বাকিদের নিয়ে এসে একসাথে নিয়ে আসার আগে কিছু মাছ ধরে তারপর ধান কাটা শুরু করব। কিন্তু রাস্তার পাশে এত অল্প পানিতে বড় বড় মাছের সাঁতরানো দেখে ভাবলেন এগুলো ডোবায় নেমে গেলে ধরা মুশকিল হবে, তাছাড়া পানি আরো বেড়ে গেলে আর ধরাই যাবে না। তার থেকে ভালো 2-4টা মাছই অল্প পানিতে ধরে ফেলি। সুতরাং মাছ ধরার উত্তেজনায় এসে এক লাফে ডোবা পার হয়ে নিচু ধানি জমিতে নামলেন। তার পতনের শব্দে পানি তোলপার হলে মাছ দিল ছুট। বড় 2-3টা মাছ ছড়ছড় করে পানি ছিটিয়ে সামনের দিকে পালাতে লাগলো। বাকিগুলো এদিক সেদিক ছুটে গেল। মামাও মাছের পেছন ঝপঝপ শব্দে দৌড়াচ্ছে, কিন্তু জমিতে পানি আর মাটি নরম হওয়ার কারণে মাছের গতির সাথে তিনি পারছিলেন না। মামার গতি বাড়লে মাছেরও গতি বাড়ে, মামার কমলে মাছেরও গতি কমে। মানে মাছের খুব কাছাকাছি গেলেই মাছ ছুটতে শুরু করে। অল্প কিছুক্ষণের মধ্যে জামা কাপড় ভিজে যাওয়ায় তা বেশ ভারী ওঠায় মামা খালি হাতে মাছ ধরার চিন্তা বাদ দেন। ধান কাটার কাঁচি সাথে থাকলেও একটা কথা ছিল, সেগুলো তো অন্য দুজনের বাড়িতে। কিন্তু সে যখন ফিরে আসবে বলে তখন কয়েক কদম দিল, তখনই কয়েকটা মাছ ঘুরে তার দিকে আবারও আসতে শুরু করলো। তার মানে সে পেছনে যাচ্ছে, মাছগুলো আবার তার দিকে ব্যাক করছে। তো সে ঘুরে ধরতে যাবে বা ধরতে গেলেই মাছ ডোবার দিকে আবার ছোটা শুরু করে, আবার ঘুরে রাস্তায় ওঠার জন্য হাঁটা শুরু করলেই আবার তার দিকে ব্যাক করে। তো এইভাবে 2-3 বার হবার পর মামা খেয়াল করলো সে মাছ ধরার চেষ্টায় মূল রাস্তা থেকে তো অনেক দূরে সরে এসছে। পাশেই একটা বেত বনের মতো ছিল, মানে বাঁশঝাড় টাইপের। এখানে একটা বিশাল বড় আকৃতির হিজল গাছ ছিল। পুরো গাছটাই বেত বনের জঙ্গলে ঘেরা, মাঝে কাটা বন আর কেওড়া গাছ থাকায় শিয়াল ছুঁচোদের জন্য আদর্শ জায়গা। গাছটা যেন পুরো বিলের মাঝে একটা প্রকাণ্ড পাহারাদার হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল। তবে গোড়াটা দেখলে মনে হয় বয়সের ভারে কোমর বাঁকা হয়ে গেছে। জায়গাটা খুবই নির্জন হওয়াতে দিনের বেলাও গা ছমছমে। আজকে এত রাতে ভরা জ্যোৎস্না কেমন অপার্থিব সুন্দর লাগছে। হঠাৎ সেই জঙ্গলের মধ্যে থেকে শোনা গেল একটা শিয়ালের ডাক, সেই সাথে নড়াচড়ার শব্দ। সেটার সাথে সুর মিলিয়ে আরো কয়েকটা শিয়াল একসাথে ডেকে উঠল দূর থেকে। মামা ভয় পেয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে। মামা ভাবল শিয়ালের পালের সামনে পড়ে গেলে বিপদ।
এমনিতে শিয়াল মানুষকে আক্রমণ করে না, কিন্তু শিয়ালের পাল যদি একা পায় মানুষকে আক্রমণ করে বসে। শিয়াল খুবই বুদ্ধিমান প্রাণী, মাঝারি উঁচু খেজুর গাছের থেকেও হাড়ি ভেঙে রস খেতে দেখা যায় এদের। তাছাড়া বড় পাল হলে এরা হিংস্র হয়ে ওঠে। এমনিতে গ্রামের ছেলে হিসেবে যথেষ্ট সাহসী হলেও আজকে মামার মনের মধ্যে কেমন জানি লাগছিল। কাজেরও দেরি হচ্ছে, বুঝতে পেরে মামা এবার উল্টো পথে হাঁটা শুরু করলো মূল রাস্তার দিকে। ঠিক তখনই সেই বেদ বন ঘেরা হিজল গাছের পাশের ডোবা থেকে ছটছট ছটছট করে শব্দ হলো। ভালোভাবেই খেয়াল করলেন, দেখলেন যে বোয়াল মাছ দুটো সাথে ছিল আর একটা বাচ্চা, কিন্তু মাছ দুইটা আগের তুলনায় এখন অনেক বড় লাগছে। পিঠের বেশিরভাগই পানির উপর জেগে আছে। এই অবস্থায় মাছ এত জোরে চলাও প্রায় অসম্ভব, কিন্তু খানিক আগের মাছ আর এই মাছের সাইজ কয়েক গুণের ব্যবধান। এত বড় মাছ ছিলই না আগেরগুলা। এবার সে মনে মনে কিছুটা অস্থিরতা বা বলা যায় ভয় অনুভব করতে লাগে। মাছের চিন্তা বাদ দিয়ে সে কোনোরকম রাস্তার দিকে জোরে হাঁটা দিল, যেখান দিয়ে নেমেছিল সেদিকে, কারণ পানির গভীরতা তুলনামূলকভাবে সেখানে কম, কিন্তু মাছগুলো তার পিছনে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসছিল। এবার মামার হাঁটার গতি ধীরে ধীরে দৌড়ে পরিণত হলো এবং খেয়াল করলো মাছগুলো গতি বাড়িয়ে দিয়েছে, এক প্রকার তাকে তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না। পরিষ্কার দেখা যাচ্ছে মূল রাস্তা, কিন্তু পথ যেন এগোচ্ছে না পানির মধ্যে। পা দুটো ভারী হয়ে ভেঙে আসতে যাচ্ছে, ক্লান্তি আর আতঙ্ক। এভাবে একটা সময় রাস্তার পাশে ডোবার কাছে এসে মামা যেই না লাফ দিল, কিন্তু এবার এক লাফে উঁচু রাস্তায় উঠতে পারল না। এক পা পারে পড়লেও অন্য পা কিছু একটাই বেঁধে পড়ল ডোবায় কচুরিপানায়। হাঁচড়ে পাঁচড়ে উঠতে গেলে মনে হলো কিছুতে তার ডান পা পেঁচিয়ে যায়। কচুরিপানা ভেবে জোরে টান দিলে সেটা মনে হলো অনেকটা হাতের মতো গোড়ালিতে চেপে বসছে। সে নিচে তাকালে কিসে বেঁধেছে দেখতে সাথে সাথে ভয়ে জমে যায়। জ্বলন্ত কয়লার যেমন, ঠিক তেমন গনগনে লাল দুটো চোখ আর মাথায় গরুর মতো শিং। শরীরটা কচুরিপানায় ডোবানো, কিন্তু শেয়ালের মতো একটা মুখ থেকে লালা ঝরছে। জিভটা লক লক করছে। সাদা দাঁতগুলো যেন করাতের কাটার তীক্ষ্ণ আর ঝকঝকে। দেখলে মনে হয় এই দাঁত মুহূর্তেই সবকিছু ছিঁড়ে ফেলবে। কচুরিপানার ঠেলে সেটা উঠে আসছে সেদিকে যেখানে আছড়ে পড়েছিলেন মামা। অদ্ভুত বিষয় হলো সেই ভয়ঙ্কর জিভটা মামার এক পা পানিতে চেপে ধরে এবং অন্য একটা পা হাত দিয়ে কচুরিপানার ঠেলে সরিয়ে উঠছিল, যা দেখতে কিছুটা বানরের হাতের মতো ছিল। অন্য হাতে মামাকে ডোবার দিকে টানছিল পানির মধ্যে। মামা এবার বাকরুদ্ধ হয়ে গেল। পায়ের প্রেসার বাড়াতে মামা সদ্বিজ ফিরে পাওয়ায় মাত্রই জোরে ঝাঁকি দিতে লাগলো পাটা। সেই সাথে চিৎকার করে ডাকাডাকি করছিল, কিন্তু গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না, যেন শুধু বাতাস বের হচ্ছে। পা ঝাড়ি দিয়ে কাজ না হওয়াতে উল্টো আছড়ে পাছড়ে ডোবার দিকে পড়তে শুরু করলেন মামা। পড়তে পড়তে কোনো রকম ডোবার পারে বিলের দিকে ঝুঁকে থাকা একটা গাছের ডাল ধরে ফেললেন। এভাবে নিচের দিকে টানার বিপরীত উপরে ওঠার প্রাণপণ চেষ্টা চলল বেশ কিছুক্ষণ। প্রায় দুর্বল হয়ে পড়ছিলেন আর আল্লাহর নাম নিচ্ছিলেন। হাত প্রায় ছুটেই যাবে, এমন সময় দূর থেকে মানুষের কথাবার্তার শব্দ শুনে উপরে তাকিয়ে দেখলেন হারিকেন, ল্যাম্প, কুপি হাতে বা কে বা কারা যেন এদিকে আসছে বাড়ির দিকে। ওদিকে ওই সময় হঠাৎ মামার পায়ের টানও একটু হালকা অনুভব হলো। এই সময় জাস্ট মামা মনে সাহস পেয়ে সাথে সাথে গায়ের সর্বশক্তি দিয়ে এক ঝাড়ি দিলেন উপর ওঠার জন্য, আর গাছ ধরে টেনে নিজেকে উপরে তোলার চেষ্টা করলেন এবং এইবার আল্লাহর রহমতে সফল হলেন। রাস্তায় উঠেই মামা এক দৌড়ে বাড়ির দিকে ছুটল। এই সময় সে একেবারে পেছনে তাকায়নি আগের বারের মতো, কিন্তু শুনতে পাচ্ছিল আগের মতো রাস্তার পাশে জমিতে কিছু মাছ যেন তাকে সমানেই ফলো করে ছুটছে। লোকজনের সামনে গিয়ে সে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। সেই সবাই মিলে তাকে পানি ছিটা দিয়ে তার সেন্স ফিরিয়ে আনে। সবার চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাড়ির থেকে লোকজনও চলে আসে। মামার এমন ভীত সন্ত্রস্ত আর পানিতে কাদায় জুবুথুবু অবস্থা দেখে সবাই বুঝতে পারে সে খুব ভয় পেয়েছে।
পরে তার মুখে সব ঘটনা শোনার পর তখনই সবাই মিলে লাইট, হারিকেন ইত্যাদি নিয়ে সেখানে যায়। তবে গিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই। অদ্ভুত একটা জিনিস সবাই খেয়াল করে, মামা যেখানে বলেছে সেখানে আসলেই কিছুটা জায়গায় কচুরিপানের উপরে ওঠা আর কাদামাটিতে মামার পায়ের ছাপের সাথে চিকন 4টা আঙুলের ছাপ আছে। মামার পায়ের গোড়ালিতেও 4টা লাল দাগ পড়ে গিয়েছিল, যেগুলো পরে লাল হয়েছিল। মামা সময় মতো না যাওয়াতে তার বাকি 2 বন্ধু ভোর রাতে লেট করেই মামাকে ডাকতে মামাদের বাড়িতে যায়, কিন্তু সে সব জবাব না দিলে ডাকাডাকিতে নানা সজাগ হয়ে যায়। মামাকে ঘরে না পেয়ে নানা সহ বাকি সবাই মামাকে খুঁজতে বের হয়েছিল। কিছুক্ষণ পরেই মামা ডান দিকের মূল রাস্তা থেকে ছুটে আসে, তাদের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে আর তেমন কিছু হয়নি। মামার 3-4 দিন জ্বর ছিল। এক হুজুরের পরা পানি ওষুধ খেয়ে মামা দ্রুতই সুস্থ হয়ে গিয়েছিলেন। হুজুর বলেছিল সম্ভবত কোনো খারাপ জিনের পাল্লায় পড়েছিল। এভাবে একা যাওয়া মামার ঠিক হয়নি। ঘটনা এতটা লম্বা হবার কারণে দুঃখ প্রকাশ করছে। আসলে মামার মুখে শোনা ঘটনা ঠিক সেভাবেই তুলে ধরায় ঘটনাটা কিছুটা লম্বা হয়েছে। মামার বাড়িতে বেশ কিছু সময় কাটানোর খাতিরে সেই এলাকায় এবং গ্রামে যাওয়াটা বেশ কিছু ঘটনা, এমনকি মামার পরিবারের সদস্যদের সাথে ঘটে যাওয়া বেশ কিছু চমৎকার ঘটনা আমি জেনেছিলাম। এই ঘটনা সিলেক্ট হলে জানাবেন, পরবর্তীতে হয়তো সময় করে সেগুলো পাঠাবো। প্রথমবার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে পারে নাই, তাই গুছিয়ে পরে শোনানোর জন্য আমি আলিফ ভাইয়ের হাতেই তুলে দিলাম। ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আমি আপনার ঘটনাটা পড়ে ফেলেছি এবং আশা করছি আমাদের সাথে থাকা লিসনাররাও আপনার ঘটনা শুনে ফেলেছে। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা চাই যে এরকম গ্রামীণ কিছু ঘটনা আমরা আমাদের লিসনারদের তুলে ধরি, যেমন স্বাভাবিক রেগুলার ঘটনা থেকে গ্রামীণ অনেক ঘটনা অনেকেই পছন্দ করে। আমার কাছে মনে হয় একটু ডিটেইলড ঘটনা ছিল, এবং এটা আমি চাইবো যে তানভীর ভাই আপনি আরও আমাদেরকে ঘটনা পাঠান, এবং আপনি গুছিয়ে পাঠিয়েছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার একটা ছোট্ট ঘটনা আমি বলবো যে এটা হচ্ছে যে আমার সাথে এক বন্ধুর, মানে আমার একদম জিগরি দোস্ত বলা যায়, মানে একদম বন্ধু বলে একসাথে পড়াশোনা করেছি আমরা। ও এখন কানাডাতে থাকে। তো ওই ফ্রেন্ডের এক আত্মীয় আছে, যার নাম আসলাম। তো আমি রেগুলারই জামালপুর যেতাম। তারই এক আত্মীয়র ঘটনা, আসলাম ভাইয়েরই, তাদের বাসায় কেয়ারটেকার আসলাম। তো তাদেরই এক আত্মীয়র ঘটনা। এই ঘটনাটা যদি আমি একটু সংক্ষেপে বলি, কারণ আমি আসলে সংক্ষেপেই শুনেছি তাই বলা, এটাও গ্রামের একটা ঘটনা। তো আমি বলবো হচ্ছে, আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে নতুন একটা রাস্তা হয়েছে এখন ডিরেক্টলি জামালপুর সদর থেকে ইসলামপুর যাওয়ার। তো এটা আশেপাশের কোনো একটা জায়গার ঘটনা। তো ওনাদের বাড়িটা, আসলাম সাহেবের যে আত্মীয়, তার নামটা আমি আসলে সঠিক জানি না। তো উনি আত্মীয় নামে বলেছেন যে আমার এক আত্মীয়র ঘটনা। তো আমার বন্ধুর কাছেই বলেছেন। তো আমার বন্ধু বলছে যে আসলাম এক আত্মীয়র ঘটনা আছে, তোকে বলি। তো ঘটনাটা এরকম যে ওই আত্মীয় নাকি খুব রিসেন্ট ঘটনা, একদমই ওনাদের এখানে একটা ছোট্ট হাসপাতালের মতো আছে। তো বাচ্চারা একটা পাশে মাঠে খেলাধুলা করে, আর হাসপাতালটা খুবই কম রুগী আসে বলে চলে না। যখন ডাক্তার ঢাকা থেকে যায় তখন যে সেখানে রুগী হয়, তাও খুব বেশি হয় না। এবং ওই এলাকাটা একটু অজপাড়াগার মতোই, কিন্তু ইলেকট্রিসিটি সবই আছে। তো ডাক্তার গেলে রুগী হয়, নাহলে ওই যে বাড়িটা একদম খালি পড়ে থাকে। তো ওই বাড়ির সাথেই একটা শ্মশান আছে, একদমই কাছে। ওই বাড়ি বলতে হাসপাতালটার কাছেই শ্মশান, হাসপাতালের সাথেই রাস্তাটা ক্রস করে শ্মশানটা একটু পেছন দিকে একদম নদীর সাথে। আপনারা জানেন ব্রহ্মপুত্র নদী ওই দিক দিয়ে গেছে, যেহেতু জামালপুরে আপনারা যাওয়া আসা করেন সেখানে আপনারা জানতে পারেন। তো ব্রহ্মপুত্র নদীর একটা শাখা গেছে ওই জায়গায়। তো ওইখানে একটা শ্মশান ছিল। আসলে রিলেটেড ঘটনা শ্মশানের না, রিলেটেড ঘটনা হচ্ছে হাসপাতালে। তো ওনাদের যে আত্মীয়, সেই আত্মীয়টা বেশ রাত করেই বাড়ি ফিরতো। এখন তো আসলে মফস্বল এলাকাগুলো তো রাত করে বাড়ি ফেরাটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। ডিশ চলে গেছে সবার বাসায়, ইলেকট্রিসিটি অনেকে থাকে। তো ইদানিং থাকে না, কিন্তু আগে তো ইলেকট্রিসিটি ছিল। তো ওই দিন ইলেকট্রিসিটি আসলে ছিল না বাড়িতে। তো উনি রাত করে উনি আসলে জামালপুর সদর থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বাজে। আর ওই জায়গাটা একদমই শুনশান, রাত্রে 7টা-8টার পরেই, এখনই এই 2022-এর ঘটনাই বলছি, একদমই শুনশান।
তো ওনাদের তো অনেক রাতের বেলা হেঁটে চলাফেরা করা অভ্যাস, তো ওই জায়গায় দিয়ে হেঁটে চলাফেরা করেই যাচ্ছিলেন, তিনি হেঁটে যাচ্ছিলেন আসলে অনেক দূর পর্যন্ত আসার পর বাকিটা পথ হেঁটে যাচ্ছিলেন। আর আপনারা অনেকেই জানেন গ্রামের অনেক মানুষ হাঁটতে পছন্দ করে কিছু জায়গায় টাকা সেভ করার জন্য। তো ওই জায়গাটায় দেখা যেত উনি হেঁটে উনি জায়গায় দেখা গেছে উনি হেঁটেই বাড়ির দিকে যাচ্ছিল। তো শ্মশানটা বাম দিকে পড়ে আর ডান দিকে পড়ে হচ্ছে হাসপাতালটা, ছোট হাসপাতাল বলতে হচ্ছে একটা রুমের মতো, ওই জায়গায় ডাক্তার আসতো। তো উনি দেখলেন যে হাসপাতালটা একতলা, তো ছাদের উপরটা ঢালাই দেওয়া, টিন শেড না, ছাদের উপরে লাউ গাছ লাগানো আছে, কিন্তু ছাদের উপরে দুজন মানুষ পা এলিয়ে বসে আছে। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইটটা জ্বালাতে যেয়ে দেখেন টর্চ লাইটটা জ্বলছে না। উনি কয়েকবার টর্চ লাইটটা বাড়ি দিলেন, হাত দিয়ে পায়ের সামনে মারলেন, পায়ের সামনে জ্বলে যাচ্ছে। কিন্তু যখনই টর্চ লাইটটা ওই হাসপাতালের বরাবর নিচ্ছেন, টর্চ লাইট জ্বলে না। কি ভাই, কি কাহিনী? আমি তো উনি দেখছেন যে আলোয় বোঝা যাচ্ছে যতটুকু অন্ধকার ওই সময় চাঁদ ছিল কিনা সেটা আমাকে জানায়নি, কিন্তু যতটুকু আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ওই বাড়ির ছাদের উপর কেউ আছে। তো ওইটাও তো তাদের নিজেদের জায়গা, আসলে এই হাসপাতালটার সাথে তার একটা জমিও আছে। তো এই ওখানে লাউ গাছটা আসলে মোটা সত্যি কথা বলতে যে ওই আত্মীয়রই লাগানো লাউ গাছটা, এবং ওটা ওনাদের জমির থেকে উঠে লাউ গাছটা বিল্ডিং এর ছাদে উঠেছে। তো ওনার কথা হচ্ছে যে কি রে কাহিনী, এই জায়গায় তো লাউ গাছ প্লাস সিম গাছ এগুলি আমার লাগানো, ওই বিল্ডিং ওই হাসপাতালের উপরে কে উঠছে? হাসপাতাল বলে ওখানে লোকেরা, কে উঠছে? সে বলে এই কে রে এখানে ছাদে, ওই উপরে ছাদে কে? তো দুইজন লোক বসে আছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তো ওনার মনে হচ্ছে যে লাউটাও সব ব্যাগে ঢোকাচ্ছে। টর্চ লাইট দিয়ে টর্চ মারার চেষ্টা করছে, কিন্তু টর্চ ওই দিকে পড়ছে না। আবার টর্চ লাইট পায়ের সামনে জ্বালাচ্ছে, পায়ের সামনে ঠিকই পড়ছে। বামে জ্বালাচ্ছে শ্মশানের দিকে, শ্মশানের দিকেও যাচ্ছে লাইট, কিন্তু হাসপাতাল থেকে হাসপাতালের দিকে লাইট যাচ্ছে না। ঘটনা কি? তিনি বলে এই কে রে এখানে, কে রে এখানে, এই কে এখানে হাসপাতালে, এই নাম এখানে উপরে উঠছিস কে? তো উনি কাছে যেয়ে দেখে ওই উপরে যারা ছিল তারা নাই, একদমই নাই। কাহিনী কি? তো আমি দেখলাম মাত্র ও ছাদের উপরে দুজন পাইলে বসে আছে, এখন এখানে নাই কেন? তিনি আবারও ব্যাক করলেন, রাস্তার উপরে উঠলেন, একটু নিচু জায়গা, তো নিচু থেকে রাস্তার উপরে উঠলেন, আবার দেখলেন হাসপাতালের ছাদের উপর দুজন পাইলে বসে আছে। তো উনি ওই দিক থেকে এই ডিস্টেন্সে বলছে এই কে এখানে ছাদে, কে এটা, এই নাম তোরা এখান থেকে, কে আসিস, কোন বাড়ির তোদের কোন বাড়ি? তো ওখান থেকে কোনো শব্দ আসে না। 5 মিনিট পর তিনি হাঁটা ধরলেন। তিনি দেখলেন ওই ছাদের থেকে ওই দুজন লোক, তিনি কি করলেন যাওয়ার সময় তো পিছনে তাকিয়ে আগাচ্ছিলেন সামনে আস্তে আস্তে। দেখলেন যে ওই ছাদের থেকে দুজন লোক নামলো, নেমে তার পেছনে পেছনে আসছে। এটা মানুষের অবয়ব না, অবয়বের মতো লাগলেও মানুষ কি না বোঝা যাচ্ছে না। দূর থেকে মানুষের হাঁটা, শব্দ, খসখস সাউন্ড এইসব কিছুই পাচ্ছিলেন না তিনি। আর তিনি অবাক হয়ে যান যে আসলে এরকম তো হবার কথা না। তিনি আস্তে আস্তে ওই আপনার ওখানে যে শ্মশানটা ছিল সেটাও ক্রস করলো। তারা আস্তে আস্তে আসছে, কিন্তু কোনো শব্দ নাই, পায়ের কোনো শব্দ নাই, খসখস সাউন্ড নাই, কিচ্ছু নাই। মানুষ যেভাবে হেঁটে আসে, আর ওই মুহূর্তে এত শুনশান ছিল যে দূর থেকে হাঁটলেও শব্দটা এত পরিষ্কার শোনা যেত যে উনি হাঁটছে, ওনার হাঁটার শব্দ ঠিকই আসছে, কিন্তু খুব বেশি দূরে না থাকা সত্ত্বেও তাদের হাঁটার কোনো শব্দ নাই। তারা যত স্পিডে তিনি হাঁটছেন তাদের স্পিডও তত বেশি। তো একটা পর্যায়ে তিনি বাড়ির কাছে চলে আসেন, তারপর তাদেরকে তিনি দেখছিলেন, ঘাড় ঘুরিয়ে দেখছিলেন। এটাই ভুল ছিল, বারবার পেছনে তাকানো। একটা পর্যায়ে তিনি বাড়ির কাছে চলে আসার পর তিনি দেখেন যে তারা উপরের একটা গাছে উঠে গেল, আর তাদের দেখা গেল না। তো পর তাদের এলাকার লোকজন সবাইকে ডাক দিল, গ্রামে ওই বাড়ির আশেপাশের লোকজনদেরকে ডাক দিল। লাইট ছিল তো লাইটের কাছে তাদেরকে আর দেখা গেল না। বললো যে আমি এতক্ষণ যাবো তুই হাসপাতালের ওখান থেকে আসলাম, তোরা কি কিছু এর মধ্যে দেখছিস কি না, আমাকে গ্লাস পানি দে। এখনই পানি চাইলেন। বলে যে হাসপাতালের উপরে তো একটা দুজনকে দেখলাম আমি, আমার পিছন পর্যন্ত এসে গাছের উপর আসছে। সবাই এসে হারিকেন, তারপরে টর্চ লাইট নিয়ে এসে দেখে যে গাছের উপরে টর্চ লাইট মারছে বারবার। ওই জায়গাটা আবার একটা অন্ধকার, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো বাড়ির সবাই খুবই চিন্তিত যে এই সময় তো এরকম কখনো কেউ বলে নাই বা এরকম কখনো হিস্ট্রি দেয় নাই। তো তার 3 থেকে 4 দিন পরেই
সেইখানে একটা ছেলে পাশের বাড়িতে থাকে, বাচ্চা ছেলে, হয়তো 12 থেকে 13 বছর বয়স। স্কুলে আসার সময় এরকম গাছের উপর থেকে কে জানি ডাব ছুঁড়ে মারে। তো দেখে যে ঠিক ওই গাছটা, যে গাছটার মধ্যে ওরা দুজন উপরে উঠেছিল, তো সবাই এটা রিলেট করতে পারছিল যে উপরে হয়তো কোনো ঝামেলা আছে এই ডাব গাছের উপরে। তো এখনো পর্যন্ত আপডেট জানা যায় নাই যে আসলে এখানে কিছু হয়েছে কিনা। তবে সবাই খুব ভয় থাকে সন্ধ্যার পর এখানে ওই গাছটার নিচ দিয়ে, বা কেউ গেলেও একা ওই পাশ দিয়ে যায় না, সাথে কাউকে নিয়ে যায়। ওই গাছের নিচ দিয়ে গেলেও অন্য দিক দিয়ে ঘুরে যায়, বা গেলেও দেখা যায় যে একটু দোয়া কালাম পড়ে যাচ্ছে, এটা একটু প্র্যাকটিস করছে কয়েকদিন। তো এইখানের ইমাম সাহেবকে নিয়ে ওখানে ওই গাছ কাটারও পরিকল্পনা করছে অনেকে। তো এটা পরে করলে হয়তো বা জানতে পারবো। এটা একটা ছোট ঘটনা এসছে আমার বন্ধুর কাছ থেকে, আসলাম ভাই যেদিন ছিলেন তাদের ওই বাড়ির আত্মীয় থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।